হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের যে ফিজিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি তোমরা ক্লাসটিকে বা সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, এবং বন্ধুবান্ধবদের মধ্যে সেটাকে ছড়িয়ে দেবে। তো আমরা গত প্রায় 3টে লেকচারে আমরা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরির উপরে যে 3টে ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের পার্ট পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পার্ট নাম্বার হচ্ছে কত? 4th। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্ট নাম্বার 4th অর্থাৎ ক্লাস নাম্বার 4 বা ভিডিও নাম্বার 4 নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, ভিডিও নাম্বার 4-তে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কি, যে ফটো ইলেকট্রিক সেল, অর্থাৎ ফটো ইলেকট্রিক সেল বা আলোক তড়িৎ কোষ, যেটাকে আমরা বলি যে ফটো ইলেকট্রিক সেল, অর্থাৎ আলোক তড়িৎ কোষ বা ইউজড অফ ফটো ইলেকট্রিক সেলের উপরে কিন্তু আমাদের আজকে ক্লাসটা হবে। যে ফটো ইলেকট্রিক সেল যে কিভাবে কাজ করে, ফটো ইলেকট্রিক সেলগুলো যে কোথায় ব্যবহার হয়, কিভাবে তারা কিন্তু কাজগুলো করে, সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে যে ফটো ইলেকট্রিক সেল কাকে বলা হয়। সেল মিনস হচ্ছে একটা কোষ, ফটো ইলেকট্রিক মানে আলোক তড়িৎ কোষ, ফটো ইলেকট্রিক সেল বা আলোক তড়িৎ কোষ। ফটো মিনস আলো, ইলেকট্রিক মিনস হচ্ছে কারেন্ট বা তড়িৎ, সেল মানে হচ্ছে কোষ বা আলোক তড়িৎ কোষ কাকে বলা হয়। না তো বলছে যে আলোক শক্তিকে বা আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হবে যে কোষে, তাকে বলা হয় ফটো ইলেকট্রিক সেল বা আলোক তড়িৎ কোষ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে আলোক তড়িৎ কোষ কাকে বলে। তোমরা কিন্তু সংজ্ঞাগুলোকে অবশ্যই নোট ডাউন করবে যে আলোক তড়িৎ কোষ কাকে বলা হয়। না তো আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে, আলোক তড়িৎ ক্রিয়া মানে আলোক তড়িৎ ক্রিয়ার যে সমস্ত ঘটনাগুলো আমার সেকেন্ড লেকচার বা থার্ড লেকচারের যে সমস্ত ঘটনাগুলো আমি বলে এসেছি, এই সম্পর্কে ডিটেলে ক্লাস আছে। তো বলছে আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে বা আলোক শক্তিকে আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে যে কোষ নির্মাণ করা হয় তাকে বলা হয় আলোক তড়িৎ কোষ বা ফটো ইলেকট্রিক সেল। আমরা বলেছিলাম আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাটা যদি একটু আমরা বলি, তাহলে আমরা বলবো যেখানে একটা প্লেট নিয়েছিলাম বা ধাতব পাত নিয়েছিলাম, এরকম একটা ধাতব পাত নিয়েছিলাম। এখানে আরেকটা আমরা কি করেছিলাম, যেরকম ধাতব পাত নিয়েছিলাম, দুটো ধাতব পাত নিয়েছিলাম। নেওয়ার পর এক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা ব্যাটারি বানিয়েছিলাম। এখানে আমরা নেগেটিভ দিয়েছিলাম, এখানে আমরা একটা পজিটিভ দিয়েছিলাম। দেওয়ার পর আমাদের কাজ হয়েছিল কি, এখানে নেগেটিভ মানে এই প্লেটটা নেগেটিভ থাকবে। এগুলো বিস্তারিত ক্লাস কিন্তু আমাদের গত লেকচারে ছিল। এখানে পজিটিভ থাকবে, এখানে পজিটিভ সমস্ত থাকবে। এটাকে আমরা বলেছিলাম কি অ্যানোড, এটাকে আমরা বলেছিলাম কি ক্যাথোড, তাই না? ক্যাথোড এবং অ্যানোড দুটো ধাতব প্লেট বা পাত। এবার কি হয়েছিল, যে এর উপরে আলোকরশ্মি এসে পড়েছিল, বা এই আলোকরশ্মি যদি গল্প না করতে, তাহলে এখানে বিভবের গল্প দিয়ে ডিটেলে ক্লাস ছিল এর উপরে, যে এখানে আমরা বিভবকে ধীরে ধীরে বাড়াচ্ছিলাম, এখানে পজিটিভ বাড়ছিল, এখানে নেগেটিভ বাড়ছিল। এর ফলে একসময় নেগেটিভগুলো কি হচ্ছিল, বেরিয়ে গিয়ে পজিটিভ দ্বারা অ্যাট্রাকটিভ হয়ে এখানে জমা হচ্ছিল। অর্থাৎ এই ধরনের কোষকে বলা হয় ফটো ইলেকট্রিক সেল, যেই ব্যাপারে আমরা বিস্তারিত ক্লাস 3rd নাম্বার পার্টে আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে সোজা কথায়, যে আলোক শক্তিকে আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, বা এটাও আমরা বলতে পারি আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার যে প্রক্রিয়া বা যে কোষ বা যার সাহায্যে করা হয়, সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক সেল। তোমরা নোট ডাউন করবে তাহলে ফটো ইলেকট্রিক সেল কাকে বলা হয়। তাহলে লিখবো আমরা কি, তোমরা নোট ডাউন করে নেবে, যে আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যে কোষ, যে ব্যাটারি, যে সেলে, তাকে বলা হয় ফটো ইলেকট্রিক সেল। এই সিস্টেমটাই ছিল আমাদের গল্পে আলোচনা। এবার ইউজড অফ ফটো ইলেকট্রিক সেল, এখানে কিন্তু কোয়েশ্চেন প্রচুর আছে, যে ইউজড অফ
ফটো ইলেকট্রিক সেল অর্থাৎ বলছে ফটো ইলেকট্রিক সেলগুলোকে কোথায় ইউজ করা হয়, বাস্তবে তুমি কোথায় দেখেছো যে ফটো ইলেকট্রিক সেল ব্যবহার হচ্ছে। তো আমরা দেখো জানি যে ফটো ইলেকট্রিক সেলের যে ইউজড সেটা হচ্ছে একটা হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয় সোলার প্যানেল, যেটা আমাদের রাস্তার পাশে যে সমস্ত সোলার প্যানেলগুলো থাকে যেখানে লাইটগুলো জ্বলে সেই সমস্ত জায়গায় কিন্তু ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয়। আরও ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোথায়, যে স্বয়ংক্রিয় গণক হিসাবে ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ব্যবহার হয়। কোনগুলো? ফটো ইলেকট্রিক সেলগুলো। দেখো আমি প্রথমত একটা কথা বলি যে এই ছবিটা তো আমরা ডিটেলে বুঝিয়েছিলাম, তবু আমি ছবিটা রাখি কারণ আমার কাজে লাগবে। স্বয়ংক্রিয় ক্যামেরার যে একটা ব্যবহার সেটা হচ্ছে মানে ফটো ইলেকট্রিক সেল তার যে একটা ব্যবহার সেটা হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ, যেটা আমি লিখলাম স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক সেল বা ফটো ইলেকট্রিক যে কোষ বা আলোক তড়িৎ কোষকে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে ব্যবহার করা হয়। তো স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কোথায় ব্যবহার করা হয় এই ব্যাপারগুলো থাকে। আমরা জানি অগ্নি সংকেত মানে কি সিগন্যাল, অগ্নি সংকেত, ট্রেনের সিগন্যাল যেগুলো থাকে, এবং যেটা আমরা বলতে পারি যে বাতি, ইলেকট্রিক বাতি, যে একটা ইলেকট্রিক বাতি যে রাস্তার কিনারাতে রাস্তার পাশে যে সমস্ত থাকে বা ইলেকট্রিক বাতি যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে বা সেইগুলোতে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ফটো আলোক তড়িৎ কোষকে কিন্তু ব্যবহার করা হয়। দেখো আমাদের কোশ্চেন আসবে যে আলোক তড়িৎ কোষের ব্যবহার কি, তখন তোমাকে লিখতে হবে আলোক তড়িৎ কোষের ব্যবহার হচ্ছে একটা স্বয়ংক্রিয় সুইচ বলতে অগ্নি সংকেত, ট্রেনের সিগন্যাল, এছাড়া বলছে কি যে রাস্তার যে সমস্ত বাতিগুলো ইলেকট্রিক্যাল বাতি অ্যাকচুয়ালি সেই সমস্ত কাজের বা সেই সমস্ত যে সমস্ত স্বয়ংক্রিয় সুইচ বানাতে কি ব্যবহার করা হয়, ফটো ইলেকট্রিক সেল বা আলোক তড়িৎ কোষ ব্যবহার করা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে স্বয়ংক্রিয় সুইচ জিনিসটা কি? স্বয়ংক্রিয় সুইচ হচ্ছে একটা সুইচ যেটা নিজে থেকে কাজ করবে। স্বয়ং মানে হচ্ছে নিজে, আর ক্রিয় মানে কাজ করা। স্বয়ংক্রিয় সুইচ মানে নিজে থেকে কাজ করবে, কাউকে কিন্তু অন অফ করার কোনো প্রয়োজন নেই। বাতিগুলো কি করবে, নিজে থেকে অন অফ হবে, ট্রেনের সিগন্যাল নিজে থেকে অন অফ হবে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটবে। তাহলে দেখো আমি যে সমস্ত ক্লাসে অর্থাৎ এই যে ভিডিও বা এই ক্লাসটাতে তোমাদের যে বিস্তারিত জায়গাটাকে আমি আলোচনা করব, এই বিস্তারিত এতটা ডিটেল কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে যে সমস্ত প্রকাশনীর বইগুলো ব্যবহার করে সেই প্রকাশনীর বইগুলোতে তুমি কোথাও খুঁজে ঠিকভাবে পাবে না, মানে এত সুন্দরভাবে লেখা কিন্তু নেই। তাই আমি যেগুলো তোমাকে বলছি সেগুলো তুমি অবশ্যই সেটা কি করবে, যে পরিপূর্ণভাবে তুমি নোট ডাউন করার চেষ্টা করবে এবং লিখে নোট ডাউন করে নেবে। তো বলছে স্বয়ংক্রিয় সুইচ মানে কি, এই ধরনের সুইচগুলো নিজে থেকে অন অফ সিস্টেম হবে, নিজে থেকে চালু হবে। তাহলে এই ধরনের সুইচগুলোতে ফটো ইলেকট্রিক সেল বা আলোক তড়িৎ কোষকে ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের সুইচগুলো থাকে কোথায়? না তো বলছে অগ্নি সংকেত যন্ত্রগুলোতে। এটা বুঝলাম না, তাহলে অগ্নি সংকেত যন্ত্রটা কি? দেখো যে ফায়ার সার্ভিস সেন্টার যেখানে থাকে, অনেক উন্নত বিশ্ব যেগুলো সমস্ত উন্নত দেশ, সে সমস্ত দেশগুলোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের আশেপাশের কিছু এলাকা জুড়ে কি করা থাকে, যে একটা সিস্টেম করা থাকে যে কোথাও যদি আগুন লেগে যায় তাহলে অটোমেটিক্যালি ফায়ার সার্ভিস সেন্টারের লোকজন কিন্তু খবর পেয়ে যায় যে অমুক জায়গায় আগুন লেগে গেছে, তারা লোকেশন ট্র্যাক করে গিয়ে কিন্তু সেখানে আগুন নেভানোর ব্যবস্থা কিন্তু করে। এই সমস্তর ক্ষেত্রে কিন্তু অগ্নিসংকেত অর্থাৎ সুইচটা সম্পর্কে আমি বিস্তারিত বলছি। ধরে নাও কিভাবে করে, না তো একটা সেন্সর সিস্টেম অর্থাৎ বলছে লাইট সেন্সর সিস্টেম, যেটাকে বলা হয় লাইট সেন্সর সিস্টেম। তো ধরো যে একটা ফায়ার সার্ভিস সেন্টার যদি আমরা দেখি, ফায়ার সার্ভিস সেন্টারের কাছাকাছি কোনো একটা অঞ্চলে ধরে নাও যে কীভাবে সুইচগুলো কাজ করে। কোনো একটা অঞ্চলে কি হলো যে ইলেকট্রিক মানে আগুন লেগে গেছে বা এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো কিভাবে স্বয়ংক্রিয় সুইচ কাজ করবে? স্বয়ংক্রিয় সুইচে যে ইলেকট্রিক সেল ব্যবহার করা হয়, কোন ইলেকট্রিক সেল? ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয়। ওই সেলের গল্পকে আমরা জানি। ফটো ইলেকট্রিক সেলের একটা ঘটনা হচ্ছে, যখনই আলোকরশ্মি পড়বে ফটো ইলেকট্রিক সেলে তখনই এই প্লেট থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন যখন বেরোচ্ছে তখন ইলেকট্রনগুলো এই পথ দিয়ে এখানে এসে স্তূপকৃত হবে অর্থাৎ জমা হবে।
ইলেকট্রন যাচ্ছে তার মানে হচ্ছে কারেন্ট যাচ্ছে। কারণ তুমি দেখো এখান থেকে যখন আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে গেল, ইলেকট্রনগুলো এটা দিয়ে আসবে। এখানে যদি একটা বাল্বকে রেখে দিই আমি, এখানে যদি একটা আমার বাল্ব জ্বলে যদি, তাহলে দেখবো যে ইলেকট্রনগুলো যখন এর মধ্য দিয়ে আসবে তখনই তো বাল্বটা জ্বলতে শুরু করবে, কারণ ইলেকট্রনের স্রোত মানেই তো কারেন্ট। তার মানে ইলেকট্রন যাচ্ছে তার মানেই তো কারেন্ট যাচ্ছে, কারণ ইলেকট্রন যদি এদিকে আসে তাহলে কারেন্টগুলো দিয়ে যাবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনের স্রোত যখনই বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে তখন বাল্বটা জ্বলে উঠছে। যদি এখান থেকে ইলেকট্রন না বেরোয়, যদি এখানে আলো পড়তে না পারে, যদি আলোটাকে কোনো অবরুদ্ধ করে দেয়, কেউ যদি তার পথটাকে বন্ধ করে দেয়, তাহলে কি এখান থেকে ইলেকট্রন বেরোবে? বেরোবে না। ইলেকট্রন যদি বেরিয়ে না যায় তাহলে তো কারেন্টের কোনো গল্প আসছে না, কারেন্ট তো তৈরি হচ্ছে না। তার জন্য বলছে অগ্নি সংকেত যে সমস্ত যন্ত্রগুলো ফায়ার সার্ভিস সেন্টারের আশেপাশে কিছু অঞ্চল জুড়ে যে কোনো জায়গাতে, আশেপাশে বিভিন্ন জায়গাতে কি করা থাকে, যে একটা মেশিন বসানো থাকে, একটা মেশিন বসানো থাকে। সেই মেশিন ধরে নাও যে এখানে একটা মেশিন বসানো আছে, এই এরিয়াটা ধরে নাও যে ফায়ার সার্ভিস সেন্টার। এখানে একটা মেশিন আছে, তার ভিতরে কে থাকছে? সেল থাকছে। কি সেল থাকছে না, তো ফটো ইলেকট্রিক সেল থাকছে। মানে এই যে মেশিনটার ভিতরে একটা ফটো ইলেকট্রিক সেলগুলো সিস্টেমগুলোকে বসানো আছে। আর ওখানে কি করবে, যে এখানে একটা লাইট সিস্টেম থাকবে, এখানে একটা লাইট এইভাবে কিন্তু লাইট মারবে সবসময়। এই লাইটটা কি করবে, এই সেলের উপরে পড়বে। সিস্টেমগুলো কি হয়, যে ফায়ার সার্ভিস সেন্টারের আশেপাশে এখানে ওখানে এখানে ওখানে বিভিন্ন জায়গাতে কি করবে, 10টা 15টা 20টা করে এরকম করে কিন্তু যে ফটো ইলেকট্রিক সেল বা একটা যন্ত্র বসানো থাকে, যে যন্ত্রটার ভিতরে কে থাকে? ফটো ইলেকট্রিক সেল। এই সেলের কাজ হচ্ছে কি, কারেন্ট তৈরি করা। আর তার সামনে কি করবে, একটা আলোক স্ট্যান্ড থাকবে, অর্থাৎ একটা এলইডি লাইটকে রাখা হবে। এলইডি লাইটকে অনেক জায়গায় এলইডি লাইটকে ব্যবহার করে না, সূর্যের রশ্মিকে ব্যবহার করে। তো এখন সূর্যের রশ্মির দিন যদি মেঘলা হয় তাহলে তো আলো পড়বে না, তখন তো আমরা অগ্নি সংকেতে পাবো না ঠিকভাবে অফিসে। তার জন্য কি করে, যে সূর্যের আলোর উপর নির্ভর না করে তারা কিন্তু একটা কি করে, এলইডি লাইটকে কিন্তু ওখানে ব্যবহার করে। এবার দেখো এই এলইডি লাইট যদি এই সেলের উপরে পড়ে, ফটো ইলেকট্রিক সেলের উপরে পড়ে, যদি লাইট যদি ফটো ইলেকট্রিক সেলের এই যে পুরো এই সিস্টেমটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেল, ওর ভিতরে এতগুলো ক্যারিকুলাম রয়েছে, তাহলে এখানে যখনই আলো এসে পড়বে এখান থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, কারণ অ্যানোড মানে পজিটিভ বার। তাহলে অ্যানোডের দিকে আকৃষ্ট হয়ে সেগুলো কি হবে, উচ্চ বিভবে কিন্তু জমা হবে, অর্থাৎ কারেন্ট প্রেরিত হবে। তো দেখো যে এখান থেকে যখনই আলো আসছে সেলের উপরে, যখনই আলো সেলের উপরে পড়ছে তখনই সেলের মধ্যে এক প্রকার কারেন্ট তৈরি হচ্ছে। সেলের উপরে এক প্রকার কি, বা সেলের ভিতরে যে সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ সেলের ভিতরে যে বর্তনী, ওই বর্তনীতে কারেন্ট সম্পন্ন হচ্ছে। যদি কোনো কারণবশত এখানে আলো এসে না পড়তে পারে, সেলের উপরে যদি আলো না পড়ে, তাহলে কি এখানে যদি আলো পড়তে না পারে তাহলে কি এখান থেকে ইলেকট্রন বেরোবে? ইলেকট্রন বেরিয়ে কি এখানে অ্যাট্রাকটিভ হবে? কখনোই হবে না। ইলেকট্রন বেরোতে পারবে না। ইলেকট্রন বেরোনোর জন্য আলোক রশ্মিকে পড়তে হবে। তো আলো যদি না পড়ে, আলো যদি পথে অবরুদ্ধ হয়ে যায়, আলো যদি পথে বাধা পেয়ে যায়, তাহলে এখান থেকে আলো এখানে আসবে না। আর আলো যখনই আসছে না তখনই এখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন নির্গত হচ্ছে না। ইলেকট্রন নির্গত হচ্ছে না মানে কারেন্ট পাচ্ছি না, কারণ ইলেকট্রন যাতায়াত বন্ধ। তো ফায়ার সার্ভিস সেন্টাররা কি করে, যে এরকম সিস্টেমগুলোকে তৈরি করে রাখে। ওরা কি করে বুঝে যে কোথাও আগুন লেগে গেছে, কেউ তো দেখতেও যায়নি। সুইচ, অটোমেটিক্যালি সুইচ, এই সুইচটা কোথায় থাকে? স্বয়ংক্রিয় সুইচগুলো কোথায় থাকে? অফিসে বসানো আছে, অফিসে বসানো আছে। তখন তারা কি করবে, দেখবে যে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে এখান থেকে কি হবে, এগুলো জায়গা থেকে ধোঁয়া উঠবে, ধোঁয়া প্রচুর নির্গত হবে। এই ধোঁয়াগুলো যখন ধরে নাও এপারে একটা সেল বসানো আছে, তার কাছে এরকম লাইট স্ট্যান্ড, এভাবে লাইট কিন্তু পড়ছে, লাইট পড়ছে। এই লাইট রশ্মির সামনে যদি ধোঁয়া চলে যায় তাহলে তো লাইট অবরুদ্ধ হয়ে যাবে, লাইট তো আর পড়তে পারবে না। একটা লাইটের সামনে যদি ধোঁয়া চলে আসে, লাইটের সামনে যদি ধোঁয়া চলে আসে, এখানে দেখো এই সামনে ধোঁয়া উঠতে শুরু করলো, তাহলে এই আলোক রশ্মিটা বা এই আলোর ছটাটা এই সেলের উপরে কি পড়বে? পড়বে না। তার মানে কি, সেলের উপরে যখন আলো পড়ছে না, দেখো এই যখন প্লেটের উপরে যখন আলো পড়ছে না, তখন এর মধ্যে তো কারেন্টের গল্প আসছে না, বা ইলেকট্রন তো বেরিয়ে আসছে না, বা কারেন্ট তো তৈরি হচ্ছে না। তার মানে কি, সার্কিটে তখন কারেন্ট যায় না। যখন এখানে কোনো ধোঁয়া ছিল না, যখন নর্মালি আলো এসে পড়ছিল, তখন সেলের ভিতরে যে বর্তনী, সেখানে আমরা কারেন্ট পাচ্ছিলাম। যখনই কোনো একটা কারণে, বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়ার কারণে যখন ধোঁয়া তৈরি হয়ে গেল, যখন সেল আর লাইটের মধ্যে যখন ধোঁয়া, বা সোজা কথায় যে লাইট পোস্টের যে আলোক রশ্মিটা, সেটাকে যখন ধোঁয়া এড়িয়ে নিল, তখন সেলের উপর বা ফটো ইলেকট্রিক সেল বা কোষ, তার উপর গিয়ে কোনো আলো পড়লো না।
যখনই আলো পড়লো না তখন ওই সেলের যে অন্তবর্তনী, সেলের ভিতরে যে কাঠামোগুলো, যেটা আমি থার্ড লেকচার আলোচনা করেছি, তাহলে এই কাঠামোগুলোতে কোনো কারেন্ট তৈরি হবে না। অর্থাৎ সেলের যে অন্তবর্তনী, এই বর্তনীতে কোনো কারেন্ট তৈরি হবে না। কারেন্ট তৈরি হচ্ছে না মানে কি একটা সিগন্যাল বন্ধ, আর কারেন্ট হচ্ছে মানে কি সিগন্যাল চালু। মানে এই সার্কিটে কারেন্ট যাচ্ছে মানে বাল্ব জ্বলছে ধরে নাও, মানে সিগন্যালটা ওয়ান সিগন্যাল দেখাচ্ছে। যখন এই সার্কিটে কারেন্ট যায় না তখন বাল্বটা কি হবে, বন্ধ হয়ে যাবে, তার মানে কি অফ সিস্টেম দেখাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সে ফায়ার সার্ভিসের সমস্ত লোকগুলো তারা সেন্টারে বসে, অর্থাৎ তাদের অফিসে বসে তারা দেখতে পাচ্ছে যে একটা সিগন্যাল অন অফ সিস্টেম হচ্ছে। এই ধরনের সুইচগুলো, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় সুইচ। যখনই আলো এখানে পড়বে সেলের উপর তখন বর্তনীতে কারেন্ট সম্পূর্ণ হবে, বর্তনীতে কারেন্ট থাকবে, মানে অন সিস্টেম ধরে নাও, সিগন্যালটা ওয়ান আছে, সিগন্যালটা কি আছে, ওয়ান আছে। যখনই দেখছে যে আর সেলের উপরে কারেন্ট আসে, মানে সেলের উপরে কি হচ্ছে, আলো পড়ছে না, সেলের উপরে যখনই আলো পড়বে না, যখনই প্লেটের উপর আলো পড়বে না, তখন এই সেলের যে অন্তবর্তনী সেখানে কোনো কারেন্ট থাকবে না, তার মানে অফ হয়ে গেছে। তখন ওরা দেখছে যে আমাদের সেন্টারে সিগন্যাল ছিল ওয়ান, সিগন্যাল ছিল কি ওয়ান, কিন্তু সিগন্যালটা এখন হয়ে গেছে অফ, সিগন্যালটা হয়ে গেছে এখন কি অফ, মানে আর আমরা কারেন্ট দেখতে পাচ্ছি না। অর্থাৎ বর্তনীতে কারেন্ট নেই, বর্তনী কারেন্ট তৈরি করতে পারছে না। বর্তনী কারেন্ট তখনই তৈরি করতে পারবে না যখন ওই ফটো সেলে আলো এসে পড়ছে না। তার মানে কি লাইট পোস্ট থেকে, এলইডি থেকে ফটো সেলে আলো আসতে গিয়ে তার মিডিলে কোনো ধোঁয়ার তৈরি হয়েছে, ধোঁয়ার তৈরি হয়েছে মানে কোনো জায়গায় আগুন লেগে গেছে, তখন তারা লোকেশন ট্র্যাক করে সেই জায়গাটাতে পৌঁছে যায়। অর্থাৎ এগুলোকে বলা হয় স্বয়ংক্রিয় সুইচ। স্বয়ংক্রিয় কি বলা হয়, সুইচ। অর্থাৎ কাউকে বলতে হয় না, সুইচ দিতে হয় না, অটোমেটিক্যালি তথ্য তারা পেয়ে যায় যে আগুন লেগে গেছে, তখন সেখানে আগুন নিভানোর ব্যবস্থা করে। তাহলে আমরা বললাম কি একটা স্বয়ংক্রিয় সুইচ হিসাবে অগ্নি সংকেত যন্ত্রে ব্যবহার করা হয়। নাম্বার টু কি, যে ট্রেনের সিগন্যালে যে ব্যবহার করা হয়। দেখবে তোমরা যে ট্রেনের সিগন্যাল, রাস্তার যে ট্রেন লাইন, ট্রেন লাইনের পাশে যে ট্রেনের সিগন্যাল থাকে, লাল বাতি এবং সবুজ বাতি দুটো থাকে। তাহলে এক্ষেত্রে কি প্রত্যেকটা মাটির তল দিয়ে কেটে কেটে সমস্ত কেবল লাইন করা থাকে না, ওখানেও সিস্টেমটা সেম সিস্টেম, যে আলোক তড়িৎ কোষকে ব্যবহার করা হয়, ফটো ইলেকট্রিক সেলকে। তুমি দেখবে ট্রেন লাইনের দুপাশে, ট্রেন লাইনের দুই পাশে দেখবে এরকম একটা ট্রেন লাইন ধরে নাও, এরকম পাশগুলোতে দেখবে একটা বক্স থাকে, মেশিন বসানো থাকে, আর এক সাইডে কিন্তু লাইট, এলইডি লাইট থাকবে, এলইডি লাইট। লাইনের দুই পাশে ভালো করে খেয়াল করবে যে ট্রেনের এইভাবে ট্রেন একটা লাইন, এই লাইন দিয়ে ট্রেন চলে যাচ্ছে, তার এক পাশে কি থাকে, মেশিন থাকে, অর্থাৎ একটা যন্ত্র থাকে। সেই যন্ত্রের ভিতরে কাকে থাকবে, ফটো ইলেকট্রিক সেলকে বসানো থাকবে, ফটো ইলেকট্রিক সেলকে বসানো থাকবে। এই মেশিনের ভিতরে ফটো ইলেকট্রিক সেল থাকবে, আর এক পাশে কিন্তু এলইডি লাইট থাকবে। যেই দিকে মেশিনটা থাকবে, যেই দিকে ধাপটা থাকবে, তার অপোজিট দিকে এলইডি লাইট সিস্টেম থাকবে। এই এলইডি লাইট সিস্টেম কি করবে, সব সময় কিন্তু ওই এমনভাবে করা থাকবে যেন সে আলোকরশ্মি কোন দিকে মারতে পারে, আলোকরশ্মি যেন ফটো ইলেকট্রিক সেলে গিয়ে পড়ে। যতক্ষণ সেলে গিয়ে আলোকরশ্মি পড়বে বা ফটো ইলেকট্রিক সেলটাতে যখন এলইডি থেকে লাইট পড়বে, তখনই ওই সেলের অন্তর্বর্তনীতে কারেন্ট তৈরি হয়ে যাবে। তখন তারা সিগন্যালটা জ্বলে যাবে, একটা যে সবুজ সিগন্যাল জ্বলে গেল, মানে কি সবুজ সিগন্যাল জ্বলে গেল যে হ্যাঁ আলো তখনই যাচ্ছে, বা তুমি এটা মনে করতে পারো সেটা সিগন্যাল ওরা চেঞ্জ করে, সবুজ বা লালটা ডিপেন্ড করবে। তার মানে দেখো যখন আলো পড়ছে, যখন আলো পড়ছে, যতক্ষণ অবধি আলো পড়ছে ততক্ষণ অবধি সার্কিট চালু আছে, ততক্ষণ অবধি কি আছে, সার্কিট ওয়ান আছে। মানে এই সেলের ভিতরে, এই যে ফটো ইলেকট্রিক সেল, তার ভিতরে যে সার্কিটটা ওপেন আছে, ওপেন রয়েছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এলইডি থেকে লাইটটা পড়বে ওই সেলের মধ্যে। যখন ট্রেন চলে আসলো, ঝিকঝিক ঝিকঝিক করতে 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 যখন ট্রেন এই সামনে চলে আসলো ধরে নাও, তখন কি আর লাইট ওর গায়ে পড়বে, ট্রেন তো আনিয়ে নিল, ট্রেন এড়িয়ে নিল। এই যে আলোক রশ্মিটা ট্রেনে গিয়ে পড়ছে, তখন আর সেলে গিয়ে পড়তে পারে না। তখন কি হচ্ছে, ওই সেলের ভিতরে কোনো আর কারেন্ট তৈরি হচ্ছে না, সেলের ভিতরে আর কোনো কারেন্ট তৈরি হচ্ছে না। যখনই কারেন্ট তৈরি হচ্ছে না, অর্থাৎ কারেন্ট তৈরি হচ্ছে আমার এক প্রকার সিগন্যাল হচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত কারেন্ট তৈরি হচ্ছিল তখন এক প্রকার সিগন্যাল হচ্ছে এস ওয়ান সিগন্যাল, আর যখন কারেন্ট তৈরি হচ্ছে না তখন অফ নো সিগন্যাল। তখন কি হয়, ওরা এই যে অফ সিগন্যালটাকে, এই অফ সিগন্যালটাকে কি সবুজ বাতি হিসাবে সেটিং করে রাখে। এই অফ সিগন্যালটা যখন আর আলো পড়তে পারছে না এর উপরে, ট্রেন যখন চলে আসলো এই পজিশনে, যখন ট্রেন চলে আসলো, আলোক রশ্মি আর মেশিনে না পড়ে ট্রেনে পড়ে গেল, তখন কি হচ্ছে, এই যে ফটো ইলেকট্রিক সেল, এই সেলের অভ্যন্তরে আর কোনো কারেন্ট তৈরি হতে পারছে না, তখন এই অফ সিস্টেমটাকে তারা সবুজ বাতি হিসাবে ব্যবহার করলো।
তার মানে, এবং এইগুলো প্রত্যেকটা লাইট সেন্সর সিস্টেম থাকে, প্রত্যেকটা কেমন থাকে, লাইট সেন্সর সিস্টেম। কারণ সামনের কোর্সকে আবার এরকম সিস্টেমগুলো লাইনের পাশে পাশে অনেকগুলো দেওয়া আছে, সামনের সিস্টেমটাকে সংকেত জানিয়ে দিল যে ট্রেন আসছে, কারণ সবুজ বাতি হয়ে গেছে। আবার যখন এখান থেকে ট্রেন যেমনই ক্রস করে গেল, এই লাইট থেকে যেমনই ট্রেন ক্রস করে এরকম জায়গায় চলে আসলো, তেমন আবার ধীরে ধীরে আলো পড়তে শুরু করলো, আবার আলো পড়তে শুরু করলো, আবার সার্কিট কমপ্লিট হতে শুরু করলো, মানে যে ফটোইলেকট্রিক সেলের যে অন্তর্বর্তনী, সেখানে আবার কারেন্ট তৈরি হতে শুরু করলো। কারেন্ট যখন আবার তৈরি হলো, তখন আবার ওয়ান পজিশন চলে আসলো, সেই ওয়ান পজিশনটাকে ওরা লাল হিসাবে কিন্তু চিহ্নিত করলো। এইভাবে আমাদের ট্রেনের যে সিগন্যাল সিস্টেম, লাল থেকে সবুজ, সবুজ থেকে লাল, লাল থেকে সবুজ, সবুজ থেকে লাল, এভাবে কনভার্ট হতে থাকে। ওই সমস্ত জায়গাতেও স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রেনের সিগন্যালে যে স্বয়ংক্রিয় সুইচ, মানে এই সমস্ত সুইচগুলো কাউকে কাজ করাতে হয় না, অটোমেটিক্যালি ট্রেন আসলে লাল সবুজ এই সমস্তগুলো জ্বলে যায়। কিভাবে জ্বলে আমরা বললাম যে ট্রেন লাইনের এক পাশে একটা মেশিন বসানো থাকে, যেই মেশিনগুলোতে ফটো ইলেকট্রিক সেল থাকে, আর অপোজিট দিকে একটা লাইট পোস্ট থাকবে, অর্থাৎ এলইডি লাইট। সেই এলইডি লাইট সবসময় এমনভাবে সেটিং করা থাকবে যে ফটো ইলেকট্রিক সেলে যেন পড়ে। যতক্ষণ পড়ছে ততক্ষণ বলছে কি যে ওই সেলের ভিতরে কারেন্ট কমপ্লিট হচ্ছে বা কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে ওরা অফিসে বসে দেখতে পাচ্ছে যে হ্যাঁ, ওখানে কারেন্ট তৈরি হয়েছে, সেলের মধ্যে কি তৈরি হয়েছে, কারেন্ট তৈরি হয়েছে, মানে বর্তনীটা অন অবস্থায় রয়েছে। সেই অবস্থাটাকে ওরা বলছে লাল পজিশন, মানে ট্রেন আসেনি এখনো পর্যন্ত। এবার যখনই ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যখন এখানে চলে আসলো, তখন আলোকরশ্মি ট্রেন দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে গেল, অবরুদ্ধ হয়ে গেল, তখন আর সেলের উপরে এসে কিন্তু আলোকরশ্মি পড়তে পারে না। তখন ওই যে সেলের অভ্যন্তরীণ যে সার্কিট, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেই বন্ধ বা অফ পজিশন, সেটাকে আমরা বললাম কি সবুজ পজিশন। তখন এই লাইট পোস্ট বা এই সংকেত আগামী একটা সংকেতকে বা সেন্সর সিস্টেমে জানিয়ে দিল যে ট্রেন লাইনে চলে এসছে, আর কেউ পারাপার করবে না। তাহলে এইভাবে একটা ট্রেনের সিগন্যাল সিস্টেমগুলো কিন্তু কাজ করে, অন্যথায় কিন্তু না। এগুলোতে প্রত্যেকটা যে কন্ট্রোল করে এরকম ব্যাপার নয়, কারণ এগুলো হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ। তাহলে আমরা দেখলাম যে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয়। ওই সমস্ত জায়গাগুলো কোথায় কোথায় না, তো বললাম একটা যে অগ্নি সংকেত যন্ত্র, 2 নম্বরে বললাম ট্রেনের সিগন্যাল, 3 নম্বরে আমরা বলতে পারি ইলেকট্রিক বাতি বা সৌরবাতি যে সমস্তগুলো থাকে সেগুলো। তুমি ওখানেও দেখবে একটা সিস্টেম কাজ করে যে সৌরবাতিগুলোতে অটোমেটিক্যালি দিনের আলো যখন পড়ে তখন বাতি চার্জিং হয়, আবার দিনের আলো চলে গেলে অটোমেটিক্যালি কি হয়, বাতি জ্বলতে থাকে। এগুলো সেন্সর সিস্টেমে কিন্তু তৈরি করা থাকে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই লিখবে ফটো ইলেকট্রিক সেলের কাকে বলে, আমি সংজ্ঞা তো বলেছি, তোমরা নোট ডাউন করেছো। ফটো ইলেকট্রিক সেলের যে ব্যবহার, তার মধ্যে একটা বললাম স্বয়ংক্রিয় সুইচ। দ্বিতীয় নাম্বারটা কি, যে ফটো ইলেকট্রিক সেলের যে ব্যবহার, সেটা আমরা একটু আলোচনা করবো যে স্বয়ংক্রিয় গণক কী জিনিস, এবং ডিটেলে তোমরা এগুলো শিখতে পারবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এতটা ডিটেল কিন্তু কোনো ছায়ার বইয়ে বা তোমরা সাধারণত ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত পাবলিকেশনগুলো ব্যবহার করে সেগুলোতে তোমরা পাবে না। দেখো যে স্বয়ংক্রিয় গণক যেটাকে আমরা বলি, বা স্বয়ংক্রিয় ক্যামেরা, এগুলো ব্যবহার হয়। তারপর একটা হচ্ছে স্বয়ংক্রিয় গণক যে মেশিন একটা, সেখানে বলছে ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয়। এগুলো কোথায় ব্যবহার করে, বড় বড় বিয়েবাড়ি অনুষ্ঠান, বড় বড় যে সমস্ত সেলিব্রেশন পার্টিগুলো হয়, সেই সমস্ত পার্টিগুলোতে স্বয়ংক্রিয় গণক মানে একটা হচ্ছে মেশিন, সেই মেশিনের ভিতরে ফটো ইলেকট্রিক সেলকে বসানো থাকে। যেমন কি না, তো এই মেশিনটা কি হয়, ধরো যে কোনো একটা স্বয়ংক্রিয় গণক কোথায় লাগানো থাকবে, ধরো কোনো একটা সেলিব্রেশন পার্টি হচ্ছে, বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানগুলোতে কি হচ্ছে, কত লোক অ্যাটেন্ড করলো, কত লোক খাওয়া দাওয়া করলো, কত লোক অনুষ্ঠানে যোগদান করেছে, সেই সমস্তগুলোকে গোনার জন্য দেখা গেল কোনো একটা অনুষ্ঠানে কোটি 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 লোক ঢুকবে, প্রবেশ করবে, সেখানে গুনবে কি করে, তখন ওই সমস্ত জায়গাগুলোতে স্বয়ংক্রিয় গণক বসানো থাকে। স্বয়ংক্রিয় মানে কি, নিজে নিজে গুনবে। কে গুনবে? কেউ গুনছে না, কিন্তু অটোমেটিক্যালি জানা যাবে। তাহলে এই সমস্ত সিস্টেমগুলো কীভাবে তৈরি হয় দেখো। ধরে নাও কোনো একটা সিস্টেমে, ধরে নাও যে এটা একটা মেনলি সিস্টেম, এটা দিয়ে প্রবেশ করবে লোক, এটা দিয়ে প্রবেশ করবে, হ্যাঁ, আর অনুষ্ঠানটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে মেনলি গেট, এটা দিয়ে বেরিয়ে যাবে, এটা দিয়ে বেরিয়ে গিয়ে এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হল হচ্ছে, যেখানে কিন্তু কতগুলো কোটি কোটি লোক কিন্তু এখানে প্রবেশ করছে। ঢোকার কিন্তু কোনো গেট নেই, একটাই গেট, এটা দিয়ে ঢুকবে, আর একটা গেট তুমি ধরে নাও এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এটা হচ্ছে এক্সিট, আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট। তাহলে এটা দিয়ে কিন্তু এন্টার করবে,
আর এটা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে একটা বিশাল বড় যে সমস্ত সেলিব্রেশন পার্টিগুলো হয়, যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল বলতে পারি, ধরে নাও যে স্বয়ংক্রিয় গণক কি, মানে এই সমস্ত গণক বা মেশিনগুলোর ভিতরে ফটো ইলেকট্রিক সেলকে সেট আপ করা থাকে। ও কিভাবে তোমাকে গুনবে, যে মানুষ কতটা গেছিল ভিতরে সব গুনে দেখিয়ে দেবে। যেমন ধরে নাও যে আমরা ওই মুকেশ আম্বানির যে এগুলো হয় না, যে ওদের যে ছেলের যে বিয়ের যে পার্টিটা হলো, যে অনুষ্ঠানটা হলো, সেখানে কত কোটি কোটি লোককে যে খাওয়ালো, তো সেটা গুনবে কি করে? ওরা কি প্রত্যেকটাকে প্লেট দেবে, ধীরে ধীরে একটা একটা করে প্লেট দেবে? এভাবে তো গুনতে গেলে সম্ভব হবে না। সম্ভব হবে? হয়তো প্লেট গুনতে গিয়ে তুমি যদি একসাথে 100টা 200টা এরকম না হয়ে যদি 2000 4000 5000 10,000 প্লেটকে যদি গুনো, তুমি নিজে গুলিয়ে যাবে। তখন কি করবে? ওই সমস্ত কোটি কোটি ফাংশন যেগুলো থাকে, অসংখ্য লোকের, অগণিত লোকের যে সমাগম, সেই সমস্ত জায়গাতে গণনা করা খুব চাপ। তখন তারা স্বয়ংক্রিয় গণককে ব্যবহার করে। কি করে করে দেখো, একই সিস্টেম। ওই স্বয়ংক্রিয় গণকের ভিতরে থাকে কাকে? ফটো ইলেকট্রিক সেলকে। ধরে নাও এটা দিয়ে মানুষ ইন্টারাক্ট করছে, মানুষ এটা দিয়ে ঢুকছে, সমস্ত মানুষগুলো এটা দিয়ে ঢুকছে, এই সমস্ত মানুষগুলো এটা দিয়ে কি হচ্ছে? প্রবেশ করছে। মানুষগুলো এটা দিয়ে ধীরে ধীরে পায়ে পায়ে প্রবেশ করছে, ইন্টারাক্ট করছে ভিতরের দিকে। তখন এখানে কি করবে, যে এক সাইডে এরকম একটা মেশিন বসানো থাকবে, এই যন্ত্রের ভিতরে কে থাকবে? সেল থাকবে। কোন সেল থাকবে? ফটো ইলেকট্রিক সেল। অপোজিট দিকে কি করবে? অপোজিট দিকে একটা আলোক রশ্মি ফেলা হবে এর উপরে। এখান থেকে কি করলো, যে একটা আলোক রশ্মি কিন্তু এর উপরে ফেলা হলো, সেলের উপরে। দেখো আলোক রশ্মি, মানে লাইট পোস্টটা এরকম ভাবে থাকবে, ধরে নাও এরকম ভাবে লাইট পোস্টটাকে এভাবে দেওয়া থাকবে, অত উপরে নয়, খুব নিচে থাকবে, যেন মানুষকে লাইটটা পড়ে এরকম জায়গায়। ধরো মানুষ একটা হাইট, এরকম মানুষ হাইটে যাচ্ছে, তার মানে এতটা হাইটে থাকবে ধরে নাও, বা আমরা ধরে নিতে পারি যে এতটা হাইটে আছে। এখান থেকে কি করবে? আলোক রশ্মি কিন্তু ওই সেলে পড়বে। লক্ষ্য হচ্ছে এই সাইডে একটা লাইট পোস্ট এইভাবে থাকবে। লাইট পোস্ট বা এলইডি লাইট পোস্ট সবসময় এই সেলকে মারবে। মানে রাস্তার এক পাশে থাকবে কি, যেটা রাস্তা দিয়ে এন্ট্রান্স করবে তার এক সাইডে একটা লাইট পোস্ট এভাবে থাকবে, আর এই সাইডে ধরে নাও এটা হচ্ছে আমার লাইট পোস্ট, আর এই সাইডে ধরে নাও মেশিনটা এতটুকু হাইটে থাকবে। এখান থেকে আলো সবসময় মেশিনে পড়বে। আলো সবসময় কোথায় বসবে? ওই যে যন্ত্রে। আর সেখানে থাকবে ফটো ইলেকট্রিক সেল। তো দেখো এখানে আলো পড়ছে, মানুষ যায় না, তার মানে কি আলো অনবরত সেলের উপরে পড়ছে, আর সেলে অভ্যন্তরীণ যে সার্কিট, সেখানে কিন্তু কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে কি, সেটাকে ধরে নাও যে অন পজিশন, কারেন্ট তৈরি হয়েছে মানে কি ওয়ান পজিশন, অন অবস্থা, অন পজিশন মানে অন হয়ে গেছে, মানে ওয়ান আছে। যখনই একটা মানুষ প্রবেশ করলো তখন মানুষ দ্বারা ওই আলোক রশ্মি কি হচ্ছে? অবরুদ্ধ হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, এখান থেকে আর আলোক রশ্মি সেলের উপরে পড়তে পারছে না। তার মানে কি, সেলের অভ্যন্তরীণ যে সার্কিট, সেটা কারেন্ট তৈরি হচ্ছে না। তার মানে কি দেখাচ্ছে? অফ পজিশন দেখাচ্ছে, অফ পজিশন দেখাচ্ছে। তাহলে ওই সমস্ত অনুষ্ঠানগুলো ধীরে ধীরে মানুষকে ঢুকবে, গেটে লোক থাকবে, একটা একটা করে ঢুকাবে। তো এই যে দেখো, যত একটা মানুষ ঢুকলো আবার কারেন্ট অফ হলো, আবার যখন মানুষটা পার হয়ে গেল তখন আবার ওয়ান হয়ে গেল, আবার একটা মানুষ ঢুকলো তখন আবার লাইট অবরুদ্ধ হলো, দিয়ে আবার মানুষটা পেরিয়ে গেল, লাইট ওয়ান হয়ে গেল, আবার সে সার্কিট চালু হলো। এইভাবে টোটাল যতক্ষণ পর্যন্ত তাদের সেলিব্রেশন পার্টিতে খাওয়া দাওয়ার অবস্থা চলছে, এটা দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো কতগুলো ঢোকার সময় কতবার ওই সার্কিটটা ওয়ান অফ সিস্টেম হয়েছিল, মানে সিগন্যালটা কতবার ওয়ান হয়েছিল, কতবার অফ হয়েছিল, টোটাল মেশিনে লাস্টের সময় দেখে নেবে যে কতবার সিস্টেমটা ওয়ান অফ হয়েছিল, অর্থাৎ কতবার সার্কিটে কারেন্ট তৈরি দিয়েছিল, কতবার সার্কিটে কারেন্ট বন্ধ হয়ে গেছিল। তখন তিনি লাস্টের বেলায় বলে দিবে যে এত কোটি লোক ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। এইভাবে কিন্তু স্বয়ংক্রিয় গণক হিসাবে কিন্তু ফটো ইলেকট্রিক সেলকে ব্যবহার করা হয়। অর্থাৎ ফটো ইলেকট্রিক সেলের যে ব্যবহার, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় গণক যে মেশিনে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এটা কারণ। ধরে নাও যে খান স্যারের যে বিয়ের পার্টিতে সেলিব্রেশন, ও বলছে যে 70 লক্ষ 80 লক্ষ লোককে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, তার মানে ওখানে গুনলো কি করে? তোমাকে যদি একসাথে যদি 70 থেকে 80 লক্ষ যদি প্লেটকে গুনতে দেওয়া হয়, তুমি সম্ভব নয় তোমার দ্বারা গুণা, তুমি পারবে না এটা কখনো। তখন ওখানে কি করা হয়, যে ফটো ইলেকট্রিক সেলের যে সিস্টেমটা স্বয়ংক্রিয় গণককে বসানো হয়, যতবার মানুষ ঢুকবে কারেন্ট ততবার অফ হয়ে যাবে, অর্থাৎ সিগন্যাল বন্ধ হয়ে যাবে। যতবার মানুষ পেরিয়ে গেল তখন আবার সেলে গিয়ে কারেন্ট পড়লো, মানে চালু হয়ে গেল। তাহলে এই ওয়ান অফ সিস্টেম কতবার হচ্ছে, সেটার সাহায্যে তারা গণনা করে যে কত মানুষ ইন্টারাক্ট করেছিল টোটাল সেলিব্রেশন পার্টি বা টোটাল ভোজন অনুষ্ঠানের ক্ষেত্রে। এটা একটা কারণ হলো। তাহলে আমরা দেখালাম যে ফটো ইলেকট্রিক সেলের দুটো ব্যবহার, একটা দেখালাম স্বয়ংক্রিয় সুইচে, 1 নাম্বার করেছি কি স্বয়ংক্রিয় সুইচে, আর 2 নাম্বার স্বয়ংক্রিয় সুইচ হিসাবে বললাম কি অগ্নি সংকেত যন্ত্র, ট্রেনের সিগন্যাল, বৈদ্যুতিক বাতি, এই সমস্ত বললাম। 2 নাম্বার বললাম কি যে স্বয়ংক্রিয় গণক হিসাবে কি ব্যবহার করে ফটো ইলেকট্রিক সেল, যে কোনো অনুষ্ঠান বা কোনো সেলিব্রেশন পার্টিতে কতজন লোক অনুষ্ঠানে যোগদান করেছে, কতজন লোক খাওয়া দাওয়া করেছে, এই সমস্ত গণনা করার জন্যে স্বয়ংক্রিয় গণক হিসাবে ফটো ইলেকট্রিক সেলকে কিন্তু ব্যবহার করা হয়। নাম্বার 3 যেটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় ক্যামেরা।
স্বয়ংক্রিয় ক্যামেরাতে কোথায় ব্যবহার করে দেখো, জিনিসগুলো একটু বিস্তারিত দেখবে, এগুলো কিন্তু তুমি পাবে না এই সমস্ত বইগুলোতে। যে স্বয়ংক্রিয় ক্যামেরা কি, স্বয়ংক্রিয় মানে কি নিজে থেকে কাজ করবে, নিজে থেকে সিগন্যাল তৈরি করবে, নিজে থেকে অন অফ সিস্টেম তৈরি করবে। যে ক্যামেরা, আমরা জানি ক্যামেরার ভিতরে একটা দরজা থাকে যেটাকে বলা হয় শাটার। তোমরা জানো প্রত্যেকে ক্যামেরাতে একটা শাটার থাকে। ক্যামেরা যখন তুমি করবে মোবাইলের ক্যামেরার মধ্যে দেখবে একটা গোল চাকতি থাকে, তার সামনে একটা দাগ থাকে। এই দাগটাকে যত ধীরে 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 উপরের দিকে উঠাবে তত লাইট কিন্তু বাড়বে। তো আমরা দেখেছি স্বয়ংক্রিয় ক্যামেরায় কি হয়, এই শাটারটার নামই হচ্ছে দরজা। তো বলছে স্বয়ংক্রিয় ক্যামেরাতে একটা দরজা থাকে যে নিজে থেকে অন অফ সিস্টেম হতে পারে। স্বয়ংক্রিয় মানে কি, নিজে থেকে কাজ করবে, নিজে থেকে অন হবে, নিজে থেকে অফ হবে, মানে অন অফ সিস্টেম হবে নিজে থেকে। স্বয়ংক্রিয় ক্যামেরাতে এই যে শাটার বা একটা দরজা থাকে, এই যে স্বয়ংক্রিয় ক্যামেরাতে যে ফটো ইলেকট্রিক সেল যে ব্যবহার করা হয় তার ব্যাখ্যাটা আমি তোমাদের বুঝাচ্ছি। স্বয়ংক্রিয় ক্যামেরাতে একটা কি থাকে, শাটার বা একটা দরজা থাকে যে নিজে থেকে কি করতে পারবে, অন অফ হতে পারবে নিজে থেকে। শাটার অন হয়ে যাবে, শাটার অফ হয়ে যাবে। এটা কেমন, বা এটা আমরা একটা বলতে পারি যে লাইটের যে এক্সপোজার, ক্যামেরার যে এক্সপোজার বা ফ্ল্যাশ নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বলি এক্সপোজার। একটা হচ্ছে অন অফ সিস্টেম আর একটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার বা আলোক নিয়ন্ত্রণ বা ফ্ল্যাশ নিয়ন্ত্রণ। ফ্ল্যাশ নিয়ন্ত্রণ, ফ্ল্যাশ নিয়ন্ত্রণ করবে, তাই না? তাহলে বলছে ফ্ল্যাশ নিয়ন্ত্রণ। তাহলে বলছে যে ক্যামেরার ভিতরে স্বয়ংক্রিয় ক্যামেরায় শাটার নিজে থেকে অন অফ হবে এবং এক্সপোজার বা ফ্ল্যাশ নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে স্বয়ংক্রিয় ক্যামেরার কাজ। যেমন ধরো আমাদের মোবাইলে নর্মালি যদি খুব দুপুরবেলা, ঠিক দুপুরবেলা যদি আমরা ছবি তুলি, ছবি কিন্তু আমাদের ভালো আসবে না, কারণ প্রচুর পরিমাণে লাইট পড়ে যাবে, আলো ছবি ফেটে যাবে। কিন্তু যদি খুব রাত্রিবেলায় আমরা কি বলে যেন ছবি তুলি, তাহলে কিন্তু আমরা রাত্রিবেলায় আমাদের মোবাইলে ছবি তুলতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হয়, ফ্ল্যাশ অন করতে হয়। ফ্ল্যাশ অন করি, এটা আমাকে করতে হয়। কিন্তু স্বয়ংক্রিয় ক্যামেরা যেগুলো, যে সমস্ত স্বয়ংক্রিয় ক্যামেরা, সেখানে ফ্ল্যাশ অন করতে হবে না, অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এবং দেখা গেল আমরা যে সমস্ত উন্নত দামি যে সমস্ত ক্যামেরাগুলোতে দেখি আমরা, ডিজিটাল যে সমস্ত ক্যামেরা, ঠিক ভরপুর দুপুরের সময় যদি আমরা ছবি তুলি, ছবি ভালো হবে। কেন ভালো হবে? সেগুলো স্বয়ংক্রিয় ক্যামেরার আন্ডারে কাজ করে, কারণ ওই সমস্ত ক্যামেরাতে ফটো ইলেকট্রিক সেল বসানো থাকে। ক্যামেরার ভিতরে কি থাকে, ফটো ইলেকট্রিক সেল বসানো থাকে। যখনই দুপুরবেলা তুমি ছবি তুলবে, দেখা গেল খুব আলোর ইন্টেন্সিটি যখন ক্যামেরার ভিতরে যে ফটো ইলেকট্রিক সেল, ধরে নাও এটা একটা ক্যামেরা, তার ভিতরে ধরো একটা ফটো ইলেকট্রিক সেল বসানো আছে। ফটো ইলেকট্রিক সেলে যখন ঠিক দুপুরবেলা যখন তুমি আলোর ইন্টেন্সিটি সবচেয়ে কি থাকে, বেশি থাকে, তীব্রতা সবচেয়ে বেশি থাকে, বেশি তীব্র আলো যখনই সেলের উপরে পড়বে, তখন কি হবে, সেলে অভ্যন্তরীণ সার্কিটে কারেন্ট প্রচুর তৈরি হবে। যখনই অভ্যন্তরীণ সার্কিটে কারেন্ট প্রচুর তৈরি হচ্ছে, তখন ক্যামেরা অটোমেটিক্যালি নিজে থেকে বুঝতে পারছে যে না, এখন আলোর তীব্রতা সবচেয়ে বেশি। আমি বুঝতে পারছি যে আলো দুপুরবেলা তীব্রতা বেশি, কিন্তু ক্যামেরা তো আলোকে বুঝতে পারবে না। কি করে বুঝবে? কারণ ওই ক্যামেরার ভিতরে ফটো ইলেকট্রিক সেল থাকে। ওই সেল যখনই দেখছে যে তার ভিতরে কারেন্ট তৈরি হচ্ছে ম্যাক্সিমাম পর্যায়ে, তার মানে বেশি কারেন্ট তৈরি হচ্ছে অল্প সময়ে, তার মানে নিশ্চয় আলোর তীব্রতা কি আছে, বেশি আছে। যখনই আলোর তীব্রতা বেশি হচ্ছে, তখন সেলে কি তৈরি হবে, কারেন্ট বেশি তৈরি হবে। এই বেশি কারেন্ট যখন তৈরি হবে, তখন আলোর তীব্রতা বেড়ে যাবে, তখন শাটারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কাউকে বন্ধ করতে হবে না। শাটার যখন বন্ধ হয়ে গেল, তখন আর আলো প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ওই মানে একটা ঠিক দুপুরের সময় যতটুকু আলো দিলে ক্যামেরাটা উজ্জ্বল হবে, ততটুকু পর্যন্তই শাটার খোলা থাকবে। বাকি টাইম শাটারটা, অর্থাৎ তার যে দরজাটা, অটোমেটিক্যালি বন্ধ হবে। সেখানে বাইরে থেকে আর আলোকে কিন্তু প্রবেশ করতে দেবে না। তখন একটা ভালো স্মুথলি ছবি কিন্তু সে শুট আপ করতে পারবে। আবার যখন রাত্রিবেলায় ওই সমস্ত ক্যামেরাতে দেখবা, রাত্রিবেলায় যখন তুমি ছবি তুলবে, তখন আমাদের নর্মাল মোবাইলগুলোতে কি করতে হয়, ফ্ল্যাশ অন করতে হয়। কিন্তু ওই সমস্ত ক্যামেরাতে কি করতে হয়, ফ্ল্যাশ অন করতে হয় না, শাটারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। কারণ রাত্রিবেলায় যখন দেখছি যে রাত্রিবেলায় তো সূর্যের আলো পড়বে না, ওখানে পড়বে কি, তার মানে তো ওই যে ফটো ইলেকট্রিক সেল, ওই সেলে তো কারেন্ট তৈরি হবে না। তাহলে কারেন্ট তৈরি হতে গেলে কি করতে হবে, তখন অটোমেটিক্যালি তার ফ্ল্যাশ অন হয়ে যাবে। ফ্ল্যাশ অন হয়ে যাবে, ফ্ল্যাশ অন হয়ে গিয়ে সেলের উপরে পড়বে, তখন একটা কারেন্ট তৈরি হবে এবং যতটুকু তার তীব্রতা দরকার ততটুকু পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত শাটারটা অন থাকবে, ফ্ল্যাশের আলো পড়বে, কারেন্ট তৈরি হবে এবং দেখা গেল হ্যাঁ আবার হয়ে গেছে, এবার আমার কাজ হয়ে যাবে, যে এতটুকু তীব্রতা বা আলোর আমার দরকার ছিল, শাটার অতক্ষণ পর্যন্ত খোলা থাকবে, বাকি টাইমে আবার যখন প্রয়োজন মিটে গেল আবার শাটার বন্ধ হয়ে গেল। এইগুলোই হচ্ছে স্বয়ংক্রিয় ক্যামেরার কাজ। মানে প্রত্যেকটা ক্যামেরায় যে একটা শাটার থাকে, শাটার বা দরজা, সেটা নিজে থেকে অন অফ সিস্টেম হবে, নিজে থেকেই
অন অফ সিস্টেম হবে। যতটুকু তোমার আলোর তীব্রতার প্রয়োজন ততটুকু নিজে নিয়ে নেওয়ার পর শাটার বন্ধ হয়ে যাবে, যখনই তোমার আবার তীব্রতার দরকার হবে তখন শাটার অটোমেটিক্যালি খুলে যাবে। এইভাবে স্বয়ংক্রিয় ক্যামেরাগুলো কিন্তু কাজ করে থাকে। তাহলে আমরা অবশ্যই ফটো ইলেকট্রিক সেলের 3টে ঘটনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম, যে ফটো ইলেকট্রিক সেল এর যে স্বয়ংক্রিয় সুইচ, স্বয়ংক্রিয় গণক এবং স্বয়ংক্রিয় ক্যামেরা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখলাম। তারপরে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স, সেটা হচ্ছে আলোর যে তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা বা ফেলিওর অফ ওয়েভ থিওরি অফ লাইট। আমরা নেক্সট যে টপিক্সটা নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করবে এবং তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে আলোর যে তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা, ফেলিওর অফ ওয়েভ থিওরি অফ লাইট। দেখো, ফেলিওর অফ ওয়েভ থিওরি অফ লাইট মানে আলোর যে তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আলোর দুটো তত্ত্ব রয়েছে বা দুটো তত্ত্বের মধ্যে একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব আর একটা হচ্ছে কণিকা তত্ত্ব। তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করা যায় না। একমাত্র আলোর যদি কণিকা তত্ত্বকে আমরা বিশ্লেষণ করি বা আলোকে যদি কণার স্রোত হিসাবে বিবেচনা করি তাহলে কিন্তু তরঙ্গ তত্ত্বকে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হবে। তো আলোকে যখন আমরা তরঙ্গ হিসাবে ধরছি তখন কেন ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করা যাচ্ছে না, দেখো অর্থাৎ তার ফেলিওরটা কি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, প্রথম নাম্বার হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন এক নম্বর পয়েন্টটা। তো ওরা বলছে যে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন জিনিসটা কি, তো ওরা বলতে চাইছে দেখো আলোর তরঙ্গ তত্ত্বতে বলা হয়েছে যে কোনো একটা ধাতব প্লেট, আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনায় কি হয়, একটা ধাতব প্লেটের উপর আলোকরশ্মি পড়ে এসে আপতিত হয়। এই যে আপতিত আলোকরশ্মির দুটো তত্ত্ব রয়েছে বা দুটো সত্তা রয়েছে, একটা হচ্ছে বিকিরণ, এই বিকিরণটা আসে একটা কণা রূপে আসে, আরেকটা হচ্ছে তরঙ্গ রূপ। যদি আমরা এটাকে কণা রূপে নিই তাহলে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব হবে বা ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করা সম্ভব হবে। যদি এটাকে আমি তরঙ্গ রূপ নিই তাহলে ব্যাখ্যা করা সম্ভব হবে না, ফেলিওর হবে। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, মানে এই যে ধাতব প্লেট থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় তাদের গতিশক্তির বিবেচনাতে ব্যর্থতা এসছে। ওরা বলছে যে আলোটা বা যে তরঙ্গরূপ যখন নিচ্ছি, যদি আলোটা তরঙ্গের রূপে ধাতব প্লেটে আপতিত হয়, যদি হয় তাহলে আমরা জানি বিকিরণটা যদি তরঙ্গ রূপ হয় তাহলে বিকিরণ তো এক প্রকার শক্তি বহন করে, কারণ আলো তো এক প্রকার শক্তি, তার মানে কি তরঙ্গ শক্তি বহন করবে। এই বিকিরণের যে বিকিরণটাকে যখন আমি তরঙ্গ হিসাবে নিচ্ছি, সকালবেলা বিকিরণটা যদি কোনো ধাতব প্লেটে পড়ে সে যে পরিমাণ তরঙ্গটা শক্তি নিয়ে আসবে, দুপুরবেলা তার শক্তি কি হবে, অনেক বেশি হবে। বা যদি এই বিকিরণটা যদি তরঙ্গরূপ যদি আমরা বিবেচনা করি আর এই তরঙ্গরূপটা যদি খুব বেশি পরিমাণে যদি শক্তি নিয়ে ধাতব প্লেটে আপতিত হয়, তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রনগুলোর শক্তি তো অনেক হওয়ার কথা, অর্থাৎ নির্গত ইলেকট্রনগুলোর ভেলোসিটি তো অনেক হওয়ার কথা। তার মানে কি ওই ধাতব প্লেট থেকে যে সমস্ত ইলেকট্রনগুলো বেরোবে তাদের ঊর্ধ্বসীমা থাকার কথা নয়। কারণ আমাদেরকে বলছে যখন তুমি তরঙ্গ হিসাবে নেবে যে বিকিরণটা, অর্থাৎ যে আলোকরশ্মিটা যখন ধাতব পৃষ্ঠে পড়ছে এটাকে যদি ফোটন হিসাবে নিই তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব। যদি এটাকে তরঙ্গ হিসাবে নিই, তরঙ্গ তত্ত্বতে বলা হয়েছে যে তরঙ্গ শক্তি বহন করে, তরঙ্গ কি করে, শক্তি বহন করে। তাহলে এই তরঙ্গ যদি প্রচুর পরিমাণে শক্তি নিয়ে এসে আপতিত হয় ধাতব প্লেটে, তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি তো অনেক হওয়ার কথা, তার ঊর্ধ্বসীমা থাকার কথা নয়, এতটাই গতিশক্তি হবে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনায় আমরা জানি যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি তার স্কোয়ার বা ভিম্যাক্স তার স্কোয়ার, সেটা কত হবে, ইভির সাথে সমান হবে। অর্থাৎ ইলেকট্রন ভোল্ট ইভি নট চাইতে বেশি কখনো হতে পারে না। এই যে ইভি নট, যেটা আমি গত ক্লাসে আলোচনা করে এসেছি, আলোর তরঙ্গ তত্ত্বতে বলা হয়েছে যে
বিকিরণটা যদি তরঙ্গের মতো হয়ে বা তরঙ্গের রূপ নিয়ে যদি ধাতবপৃষ্ঠে আপতিত হয়, তাহলে এক একটা তরঙ্গ প্রচুর পরিমাণে শক্তি বহন করে। তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি প্রচুর হওয়ার কথা, যার ঊর্ধ্বসীমা থাকার কথা নয়, এতটা হবে। কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনায় বলছে এর ঊর্ধ্বসীমা এতটাই হবে, ইভি নট, এর চাইতে কখনো বেশি হতে পারে না। তার মানে এই পয়েন্ট দ্বারা আমরা বুঝতে পারি যে আলোর মানে তরঙ্গ তত্ত্বকে ধরে নিয়ে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা সম্ভব নয়। নাম্বার 2, যে সূচনা কম্পাঙ্ক বা যেটাকে আমরা বলতে পারি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে কোনো ধাতু ধরে নাও এটা একটা ধাতু, এই ধাতুর উপরে একটা আলোকরশ্মি এসে পড়লো, তা এখান থেকে নির্গত ইলেকট্রন যে বেরোবে তার জন্য একটা সূচনা কম্পাঙ্ক, যেটাকে আমরা নিউ নট বলি, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করে এসেছিলাম বা 3 নম্বর ভিডিওতে আলোচনা করে এসেছিলাম, যে নিউ নট। অর্থাৎ এর চাইতে যদি অর্থাৎ প্রত্যেকটা ধাতুর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, যেটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক। যার চাইতে কম কম্পাঙ্কের আলো যদি ওই প্লেটের উপরে পড়ে, তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। তো আলোর তরঙ্গ তত্ত্বতে বলা হয়েছে যদি কোনো একটা আলো তরঙ্গের আকারে ধাতব প্লেটে ধরে নাও যে আপতিত হলো, সেটার কম্পাঙ্ক নিউ নটের চেয়ে কম ধরে নিচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণে শক্তি বহন করছে, মানে এতটাই শক্তি আছে সে ইন্টেন্সিটি বা তীব্রতা। মানে আমরা যে জানি যে একটা ধাতু থেকে ইলেকট্রনকে বের করার জন্য একটা সূচনা কম্পাঙ্ক থাকে, অর্থাৎ যার চাইতে কম কম্পাঙ্কের আলো যদি ওই প্লেটে আপতিত হয় তাহলে ইলেকট্রন বেরোবে না, ইলেকট্রন নির্গত হবে না। তো বলছে নিউ নটের চাইতে যদি কম কম্পাঙ্কের আলোয় যদি যথেষ্ট বেশি তীব্র হয়, মানে অনেক তীব্রতর হয়, তাহলে তো ধাতব প্লেটে পড়লে এখান থেকে ইলেকট্রনটাকে বেরোনোর কথা তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, কিন্তু বের তো হয় না। তার মানে এটা একটা ব্যর্থতা। নাম্বার 2 ব্যর্থতা কি? যে নিউ নট এর চেয়ে কম কম্পাঙ্কের আলো, বা যেটাকে বাংলায় বলি আমরা যে সূচনা কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি যথেষ্ট তীব্র হয়, মানে তার ইন্টেন্সিটি যদি অনেক বেশি হয়, তাহলে তো সে ধাতব প্লেট থেকে ইলেকট্রনগুলোকে বা ফটো ইলেকট্রনগুলোকে নির্গত করার কথা, কিন্তু সে নির্গত করতে পারছে না। অর্থাৎ নিউ নটের চেয়ে কম কম্পাঙ্কের আলো আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারবে না। তাহলে এটা হচ্ছে একটা তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। মানে তরঙ্গ তত্ত্ব বলছিল যে আমি যে আলোটা পড়ি বা যে আলোটা এখানে আপতিত হই, সেই আলোটা যদি তার কম্পাঙ্ক যদি নিউ নটের চেয়ে অনেক কম হয়, কিন্তু শক্তি তো প্রচুর আছে, তাহলে তো ইলেকট্রন বের করার কথা, কিন্তু বের করতে পারছে না। এটা হলো একটা তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে কি, যে আমরা জানি আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনায় বলা হয়েছে যে আলো যখনই এখানে ধাতব প্লেটে পড়বে আর এখান থেকে ফটো ইলেকট্রন যে নির্গত হবে, এদের মধ্যে সময়ের কোনো ব্যবধান নেই। অর্থাৎ এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, খুব ডিটি সময়ের ব্যবধানে তারা বেরিয়ে যায়, মানে সময় নেই বললেই চলে। মানে এখানে আলো পড়া আর এখান থেকে ইলেকট্রন বেরোনো, এর মধ্যে সময়ের ব্যবধান নেই বললেই চলে। তো আলোর তরঙ্গ তত্ত্বে বলা হয়েছে যে আলোগুলো আসে, যে শক্তিটা নিয়ে আসে, সেই শক্তিটা ধাতব প্লেটে উপস্থিত ইলেকট্রনকে দিবে, তারপরে তো ইলেকট্রন সেটাকে অর্জন করবে, করার পর এখান থেকে বেরোবে। তার মানে যে আলোটা আপতিত হয় ধাতব প্লেটে, তার প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষুদ্র যে পরিসর, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইলেকট্রনের যে একটা জায়গা, তার ভিতরে ওই শক্তিটাকে ঢুকবে, মানে ওই শক্তিটা সংশ্লেষিত হবে। মানে ওই যে ইলেকট্রনগুলোর যে ক্ষুদ্র পরিসর, ওই জায়গাতে আপতিত তরঙ্গের শক্তিটা কি হবে? শোষিত হবে। মানে এই ইলেকট্রনগুলো নেবে, অর্জন করবে, তারপরে এখান থেকে বেরোবে। তাহলে এখানে অর্জিত হওয়া আর এখান থেকে বেরোনোর মধ্যে তরঙ্গ তত্ত্ব বলছে একটা সময় লাগার কথা, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট বলছে সময় লাগবে না। বা ফটো ইলেকট্রিক ঘটনাতে আমরা বাস্তবে দেখি যেখানে কোনো সময় লাগে না, অর্থাৎ যেমনই আলো পড়লো তেমনই বেরিয়ে গেল, যেমন তেমন ঘটনা। তাহলে বলছে তরঙ্গ তত্ত্বের এটাও একটা ব্যর্থতা, মানে ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করতে পারছে না। কারণ ফটো ইলেকট্রিক ইফেক্টে বলা হয়েছে যে আলো যেই মাত্র ধাতবপৃষ্ঠে পড়বে সেই মাত্র এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে তাৎক্ষণিক ঘটনা। কিন্তু তরঙ্গ তত্ত্ব বলছে
যে এখানে যখন যে তরঙ্গটা শক্তি নিয়ে আসবে সেই শক্তিটা ইলেকট্রনকে স্থানান্তর করবে, ইলেকট্রন অ্যাবজর্ব করবে, ইলেকট্রন অর্জন করবে, অর্জন করার পর এখান থেকে ইলেকট্রন বেরোবে, তাহলে এখানে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু বাস্তবে তো ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনায় সময় লাগে না, যেমনই পড়লো তেমনই বেরিয়ে গেল, তাহলে এটাও হচ্ছে একটা তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। তার জন্যে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তোমরা অবশ্যই লিখবে যে আলোর যে তরঙ্গ তত্ত্ব বা ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতাগুলি আলোচনা করো। তাহলে 1 নাম্বার পয়েন্ট দিয়ে বলবো আমরা কি, ফ্রেশ করে শুনে নাও, সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন। ওখানে আমরা লিখবো কিভাবে, এইভাবেই যে খুব তীব্রতা সম্পন্ন আলো বা যদি আলোক তরঙ্গ উচ্চ তীব্রতা সম্পন্ন বা খুব তীব্রতা সম্পন্ন আলোকরশ্মি বা প্রচুর পরিমাণে বাহিত শক্তি সম্পন্ন আলোক তরঙ্গ ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফটো ইলেকট্রনগুলোর বা নির্গত ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি বা গতিশক্তির ঊর্ধ্বসীমা থাকার কথা নয়। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনায় বলা হয়েছে নির্গত ইলেকট্রন বা ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি কখনো ইভি নট অপেক্ষা বেশি হতে পারে না। অতএব তরঙ্গ তত্ত্বের সাহায্যে ফটো ইলেকট্রনের বা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়। নাম্বার 2 হচ্ছে কি, যে প্রত্যেকটা ধাতুর একটা সূচনা কম্পাঙ্ক রয়েছে, যার চাইতে কম কম্পাঙ্কের আলো যদি ধাতুপৃষ্ঠে পড়ে তাহলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয় না বা ক্রিয়া ঘটাতে পারে না। কিন্তু তরঙ্গ তত্ত্ব বলছে যদি তার চাইতে কম কম্পাঙ্কের আলোয় যথেষ্ট যদি তীব্র হয় বা যথেষ্ট শক্তি যদি নিয়ে এসে আপতিত হয় তাহলে তো নিঃসরণ হওয়ার কথা। কিন্তু দেখতে পাচ্ছে যে সূচনা কম্পাঙ্কের চাইতে কম কম্পাঙ্কের আলো ধাতবপৃষ্ঠে আপতিত হওয়ার পরেও ধাতবপৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নির্গত হচ্ছে না। তার মানে কি, এটাও একটা হচ্ছে তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। নাম্বার 3 হচ্ছে কি, যে ফটো ইলেকট্রনগুলো অর্থাৎ আলোক তরঙ্গ যে পরিমাণ শক্তি নিয়ে আসে ধাতব প্লেটে, এখানে নিয়ে এসে ওই ধাতব প্লেটে উপস্থিত ইলেকট্রনগুলোর যে ক্ষুদ্র পরিসর সেখানে সেই শক্তিগুলো শোষিত হবে, অর্জিত হবে এবং সেই শক্তি অর্জন করে সে ধাতব প্লেট থেকে বেরিয়ে আসবে। তার মানে কি এখানে একটা মিনিমাম সময়ের প্রয়োজন হয়, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ঘটনা সেখানে আমরা বাস্তবে দেখি কোনো সময়ের প্রয়োজন হয় না, অর্থাৎ ধাতব পৃষ্ঠে আলো পড়া মাত্রই বেরিয়ে যায়। তাই তরঙ্গ তত্ত্ব দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করা যায় না। তার 3টে পয়েন্টে আমরা ফেলিওর বা ব্যর্থতার পয়েন্ট কিন্তু আমরা পেলাম। এবার এইগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি ফোটন দিয়ে তাহলে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করব সেটা নিয়ে। তাহলে এটা হচ্ছে তার ব্যর্থতার পয়েন্ট। তোমরা অবশ্যই এগুলোকে সারিবদ্ধভাবে লিখে নেবে, হ্যাঁ, যেভাবে বললাম তোমরা লিখে নেবে। তার পরবর্তী পয়েন্টটা হচ্ছে কি আমাদের যে ফোটন জিনিসটা কি, ফোটনটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে ম্যাথ পরীক্ষায় আসে। কিন্তু ফোটন থেকে ম্যাথ আসে পরীক্ষায় স্যার, ফোটন থেকে ম্যাথ আসবে পরীক্ষায়। দেখো ফোটন জিনিসটা কি, তো ফোটনটা বলছে ফোটন কোনটা আর ফটো ইলেকট্রন কোনটা, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে তোমরা। ধরে নাও যে ফোটনটা দেখো, আমরা জানি যে আলোর তরঙ্গতত্ত্বের সাহায্যে কিন্তু আলোর যে তরঙ্গতত্ত্ব বা ওয়েভ থিওরি তার সাহায্যে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে সক্ষম হলাম না, বা ফটো ইলেকট্রিক ইফেক্টটা কিন্তু ব্যাখ্যা করা গেল না। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্যে প্রায় 1905 সালের দিকে বিজ্ঞানী আইনস্টাইন আসলো। আইনস্টাইন এসে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব সেটাকে পরিবর্ধন করলো। পরিবর্ধন মানে কি, প্রতিচ্ছবি আকার যেটাকে বলা হয়, পরিবর্ধন করলো। পরিবর্ধন করার পর 1905 সালে, কত সালে, 1905 সালে পরিবর্ধন করে ফোটন কণার প্রবর্তন করলেন। ভালো করে বুঝবে যে আমরা যেটা বলি যে আলোর যে তরঙ্গ তত্ত্ব তার সাহায্যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে ফেলিয়ার হলাম, অর্থাৎ বলছে ফটো ইলেকট্রিক ইফেক্টকে আমরা ব্যাখ্যা করতে পারলাম না। ফটো ইলেকট্রিক ইফেক্টকে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হলো না। তখন বিজ্ঞানী আইনস্টাইন 1905 সাল তার দিকে আসলেন এবং প্লাঙ্কের যে কোয়ান্টাম মতবাদ সেটাকে কিন্তু পরিবর্ধন করলেন। পরিবর্ধন করার পর তিনি কি করলেন, যে ফোটন কণার প্রবর্তন করলেন এবং এই ফোটন কণা দিয়েই ফটো ইলেকট্রিক ইফেক্টকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ব্যাখ্যা করলেন, যেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করব।
পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলেন। এবং এই যে কণিকা তত্ত্ব অর্থাৎ যে ফোটন কণা ধরলো, এই কণিকা তত্ত্বই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নামে পরিচিত। পরীক্ষায় যদি আসে, প্রচুর আসে যে ফোটন কি, তাহলে আমরা বলবো তড়িৎচুম্বকীয় বিকিরণ, যে আলোক রশ্মিটা আসে অর্থাৎ সূর্য থেকে ধরে নাও যে আলোক রশ্মিটা আসলো, এই আলোক রশ্মিটার দুটো ধর্ম, একটা হচ্ছে কণিকা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। যখন এটাকে আমি তরঙ্গ হিসাবে বিবেচনা করছি তখন আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারছি না, এবং যখন এটাকে ফোটন হিসাবে ধরছি, যখন এটাকে আমি ফোটন হিসাবে ধরছি তখনই কিন্তু আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে সক্ষম হচ্ছি। তার মানে যে বিকিরণটা আসে সেটা দুটো রূপে আসে, একটা হচ্ছে তরঙ্গ রূপ আর একটা হচ্ছে কি রূপ, কণিকা রূপ। তাহলে এই কণিকা রূপটাই ফোটন হিসাবে পরিচিত। তাহলে আমি বলবো কি সংজ্ঞায়ভাবে, যে তড়িৎচুম্বকীয় বিকিরণ কোনো তরঙ্গধর্মী নয়, বা তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গ নয়, এ হলো এক প্রকার কণার স্রোত যা ফোটন কণা নামে পরিচিত। এটা হলো ফোটন। ফোটন কি পরীক্ষায় আসে, তাহলে আমরা বলবো তড়িৎচুম্বকীয় বিকিরণ এ কোনো তরঙ্গ নয়, এ হলো এক প্রকার কণার স্রোত যা ফোটন কণা নামে পরিচিত। এবার দেখো, তাহলে আমরা দেখেছিলাম যে একটা ধাতব প্লেটে, দেখো তাহলে ফোটনটা কি আরো বিভিন্নভাবে সংজ্ঞা বলা যায়। একটা ধাতব প্লেটে আলো এসে পড়ছিল, আলো এসে পড়ার পর এখানে কি বেরোলো, ফটো ইলেকট্রন, বা এখান থেকে ঋণাত্মক তড়িদাহিত কণা বা ইলেকট্রনগুলো বেরিয়ে গেল। ইলেকট্রনগুলো বেরোলো যে সমস্ত রশ্মি বা যে সমস্ত কণাগুলোর জন্য, সেই কণাগুলোকে বলা হয় ফোটন কণা। এই যে আলোকরশ্মি আসলো, এই আলোকরশ্মি যে আসছে, এই যে বিকিরণটা যে আসছে, এই বিকিরণটাকে যদি আমি তরঙ্গরূপ মনে করি তাহলে কিন্তু ইলেকট্রন বের করতে পারলো না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফেলিওর। যদি এই বিকিরণটাকে আমি ফোটন কণার স্রোত হিসাবে ধরি তাহলেই কিন্তু ইলেকট্রন বেরিয়ে গেল। অর্থাৎ ফটো ইলেকট্রন বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনায় আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রনকে বের করার জন্য দায়ী যে কণা সেটা হলো ফোটন কণা। অর্থাৎ যখনই বিকিরণটা ফোটন কণা হিসাবে আপতিত হবে তখনই আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন বেরোবে। যদি এর তরঙ্গ রূপে আপতিত হয় তাহলে কিন্তু আলোক ইলেকট্রন বেরিয়ে আসবে না। তাহলে আমরা দুইভাবে সংজ্ঞা দিতে পারি যে তড়িৎচুম্বকীয় বিকিরণ কোনো তরঙ্গধর্মী নয়, এ হলো এক প্রকার কণার স্রোত যা ফোটন কণা নামে পরিচিত। বা এটাও বলতে পারি যে আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রনকে নির্গত করার জন্য, বা ধাতব প্লেট থেকে আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রনকে নির্গত করার জন্য দায়ী যে কণা সেটাকে বলা হয় ফোটন কণা। তাহলে ফোটন সম্পর্কে আমরা জানলাম, যে বিকিরণটা পড়ে সেই যে কণার স্রোত হিসাবে পড়ে সেই কণাটাকে বলা হয় ফোটন কণা, আর এখান থেকে নির্গত ইলেকট্রনটাকে বলা হয় ফটো ইলেকট্রন। দুটো কিন্তু আলাদা জিনিস। এবার দেখো, এখান থেকে কোশ্চেন আসে যে ফোটন কণার যে বৈশিষ্ট্য বা ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ফোটন পার্টিকেল। ধর্মাবলী দেখো, ফোটন কণার যে ধর্মাবলী সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে ফোটন কি আমরা বুঝে গেলাম এবং আলোক ইলেকট্রন কি আমরা বুঝে গেলাম। তাহলে আমরা দেখলাম যে আলোক তড়িৎ ক্রিয়া ঘটনাটাকে ব্যাখ্যা করতে গিয়ে তরঙ্গ তত্ত্ব পারলো না, একমাত্র পারবে কে, ফোটন। মানে ওই বিকিরণটা যদি ফোটন হিসাবে ধরি তাহলে পারবে। তাহলে বিকিরণ এবং তরঙ্গ এরা একটা দুটো সত্তা। যেমন ধরে না একটা পয়সা বা একটা মুদ্রার এপার আর ওপার, একটা যদি 5 টাকা কয়েন থাকে তার এপার আর ওপার, ধরে নাও কোনো একটা পার্ট কোনো একটা দেশে কয়েন হিসাবে চলছে আর অপর পার্টটা অন্য একটা দেশের কয়েন হিসাবে বিবেচিত হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি ওরা তো একটাই পয়সা একটাই কয়েন, কিন্তু দুটোভাবে ব্যবহৃত হচ্ছে। ওই রকমই যে বিকিরণ সূর্য থেকে যে বিকিরণ আসে, সূর্য থেকে যে বিকিরণটা আসে, সূর্য যে বিকিরণটা ছাড়ে, সেই বিকিরণের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা পার্ট হচ্ছে কণিকা ধর্ম। যে কণিকা ধর্ম সেটার নামই হচ্ছে ফোটন, যে তরঙ্গ ধর্ম সেটাই হচ্ছে ওয়েভ ফর্ম। অর্থাৎ কিছু কিছু ঘটনা আছে যেগুলো বিকিরণকে তরঙ্গ হিসাবে বিবেচনা করলে ব্যাখ্যা করা যাবে, আবার কিছু কিছু প্রপার্টিজ রয়েছে বা কিছু কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলোকে যদি এই বিকিরণটাকে আমি কণা হিসাবে নিই তাহলে ব্যাখ্যা করা সম্ভব হবে। তাহলে এটাই যে বিকিরণের দুটো সত্তা থাকে, একটা হচ্ছে তরঙ্গ সত্তা আর একটা হচ্ছে কণিকা সত্তা। হ্যাঁ, তাহলে আমরা ফটোইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য যে তত্ত্ব বা যে সত্তাটা আমাদের দরকার সেটা হচ্ছে কণিকা সত্তা বা কণিকা তত্ত্ব। সেই কণিকাটার নামই হচ্ছে ফোটন কণা। আচ্ছা দেখো, ফোটনের যে ধর্মাবলীর মধ্যে 1 নম্বর হচ্ছে ফোটন কণা হচ্ছে নিস্তড়িত।
ফোটন কণা হচ্ছে নিস্তড়িৎ, চার্জবিহীন। কেন? কারণ আমরা জানি ফোটন কণা তাহলে কোনটা, সূর্য থেকে বা যে আলোটা বা যে বিকিরণটা আসছে, সেটা বিকিরণটা আসছে এই যে কতগুলো কণার স্রোত হিসাবে আসছে। এই যে বিকিরণটা আমাদের ধাতব প্লেটে ধরো পড়বে, তাহলে এই যে বিকিরণটা এসে পড়ছে এখানে, এই বিকিরণটা তো আমি বলতে পারি অসংখ্য কণার স্রোত। সেই কণাগুলোর নামই তো ফোটন কণা, সেই কণাগুলোর নামই হচ্ছে ফোটন কণা। তাহলে এই বিকিরণ পথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। আমরা পড়েছি ক্লাস 12-এর যে আমাদের থার্ড সেমিস্টার ম্যাগনেটিজম, সেখানে পড়েছি যে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা আপতিত আলোকরশ্মি বা সূর্য থেকে আগত আলোকরশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা কখনো বিক্ষিপ্ত হয় না, বা তড়িৎচুম্বকীয় বিকিরণ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আসতে গিয়ে কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তার মানে এই হচ্ছে নিশ্চয় এই সমস্ত কণাগুলো হচ্ছে নিস্তড়িৎ। যদি এরা নিস্তড়িৎ না হতো, যদি কোনো আধান সম্পন্ন হতো, তাহলে তারা কি হতো, পথে বিক্ষিপ্ত হয়ে যেত। তাহলে এরা বিক্ষিপ্ত হচ্ছে না, তার মানে এরা হলো কি নিস্তড়িৎ। 2 নাম্বার পয়েন্ট, এগুলো মনে রাখবে কিন্তু, এবং ম্যাথে কাজে লাগে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফোটন কণার ভেলোসিটি আলোর বেগে চলাচল করে। ফোটন কণা আলোর বেগে চলাচল করে। আলোর বেগে চলাচল করে, কারণ আমরা জানি এই যে বিকিরণগুলো আসে সেটা তো একটা আলো। তাহলে বিকিরণটা যদি আলো হয়, সে যদি আলোর বেগে চলে, তাহলে কণাও তাহলে কার বেগে চলছে, আলোর বেগে চলছে। তার জন্য বলছে ফোটন কণা হচ্ছে আলোর বেগে চলাচল করে। নাম্বার 3 বৈশিষ্ট্য মনে রাখবে যে এখানে যে ফোটন কণাগুলো বেরিয়ে আসছে, একটা রে যে অগণিত ফোটন কণা আসছে, তাহলে এক একটা ফোটন কণা দ্বারা বাহিত শক্তি কত, তাহলে এক একটা ফোটন কণা যে পরিমাণ শক্তি বহন করে সেটা হচ্ছে E=h নিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ তাহলে কত হচ্ছে, E=h নিউ। এক একটা ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ কত, E=h নিউ। অর্থাৎ একটা বিকিরণ যে ধাতব প্লেটে এসে আপতিত হবে এবং সেই বিকিরণটা যে অগণিত ফোটন কণার স্রোত, ওখানে এক একটা ফোটন কণা যে পরিমাণ শক্তি বহন করবে সেটা হচ্ছে E=h নিউ। যদি ধরে নাও বিকিরিত শক্তির মান বাড়ছে, মানে বিকিরণ যে আসছে, তা এই বিকিরণটা কার স্রোত, ফোটন কণার স্রোত। এই বিকিরণের তীব্রতা কখন বাড়ে বলতো, সকালবেলা একটা সূর্যের বিকিরণের তীব্রতা যা থাকে, ধীরে ধীরে যত আমরা দুপুরের দিকে আসি তত তীব্রতা ধীরে ধীরে বাড়ে, আবার দুপুর থেকে সন্ধ্যার দিকে গেলে তীব্রতা আবার কমে যায়। তার মানে ঠিক দুপুরবেলা আমরা জানি এই বিকিরণের তীব্রতা সবচাইতে কি থাকে, বেশি থাকে। বিকিরণের তীব্রতা সবচাইতে বেশি মানে কি, বেশি সংখ্যক ফোটন কণা আপতিত হচ্ছে, বেশি সংখ্যক ফোটন কণা। আমরা দেখতে পাই আমার হাতের উপরে দুপুরবেলা প্রচুর পরিমাণে তাপ লাগে, রৌদ্র লাগে। তার মানে আমাকে জানতে হবে সেই সময় যে সূর্যের আলো তার ইন্টেন্সিটি সবচাইতে কি আছে, বেশি আছে। ইন্টেন্সিটি বেশি আছে মানে বেশি পরিমাণ ফোটন কণা আপতিত হচ্ছে। তার মানে তোমাকে জেনে রাখতে হবে, যদি বিকিরণের তীব্রতা বেশি হয় বা যদি ফোটন কণার সংখ্যা যদি বেশি হয়, দেখো তাহলে ফোটন কণার সংখ্যা এক একটার দ্বারা বাহিত শক্তি যদি E=h নিউ, তাহলে এক্ষেত্রে 10টা ফোটন কণা আসে, তাহলে শক্তির পরিমাণ কত, 10 × h নিউ। 15টা আসলে 15 h, মানে শক্তির পরিমাণ বাড়ছে। তার মানে ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ যদি বাড়ে, তাহলে ইন্টেন্সিটির মানটা কি হবে, বাড়বে, অর্থাৎ বিকিরণের তীব্রতাও কি হবে, বাড়বে। তার মানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, বাড়বে। তাহলে জেনে রাখবে, এগুলো জিনিস শর্ট কোশ্চেনের জন্য মাথায় রাখবে এক কথায় উত্তরের জন্য। যদি ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে জানতে হবে বিকিরণের তীব্রতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 3 বৈশিষ্ট্য আমাদের হয়ে গেল। নাম্বার 4 বৈশিষ্ট্য আমরা দেখব যে ফোটন কণার স্থির ভর হচ্ছে 0। ফোটন কণার স্থির ভর 0। তার মানে এক একটা ফোটন কণার যে স্থির ভর বা যে রেস্ট মাস সেটা হচ্ছে 0। কারণ ফোটনটা কে, তুমি দেখো তো, আমরা দেখেছি বিকিরণ যেটা আসছে, সে যে স্রোত আকারে আসছে সেটা হচ্ছে ফোটন কণা। বিকিরণ সবসময় তো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করে, এ কি কখন স্থির থাকে? স্থির যদি না থাকে তাহলে তার রেস্ট মাস কত, 0। আমরা জানি ফোটন কণা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, প্রত্যেকটা পর্যায়ে তার বেগ কি হচ্ছে, তার গতিশক্তির কি হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তার আপেক্ষিক গতিশক্তি বা আপেক্ষিক ভেলোসিটি কি হচ্ছে, বাড়ছে। আপেক্ষিক ভেলোসিটি কি হচ্ছে, বাড়ছে। তাহলে তার স্থির অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে স্থির অবস্থায় যদি না থাকে তাহলে রেস্ট মাসের মান কত, তাহলে রেস্ট মাস
ইকুয়ালস টু হচ্ছে 0। তার জন্য বলবে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আগে আসতো যে একটি ফোটন কণা যে স্থির ভর বা রেস্ট মাস তার মান কত হবে, তাহলে আমরা বলবো 0। নাম্বার 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা জেনে রাখবো যে ফোটন কণার তো আমরা ভর আছে, ফোটন কণার ভর যদি m হয়, ফোটন কণার ভেলোসিটি যদি v হয়, বা যেহেতু ফোটন কণা যেহেতু আলোর বেগে চলছে তার মানে তার ভেলোসিটি হচ্ছে c, তাহলে ফোটন কণার ভরবেগ p সমান, এবং ফোটন কণা দ্বারা যদি বাহিত শক্তি যদি e হয়, তাহলে ফোটন কণার দ্বারা বাহিত শক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এখান থেকে প্রচুর ম্যাথ আসে পরীক্ষায়। তাহলে ফোটন কণার দ্বারা যে বাহিত শক্তি এবং তার ভরবেগের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে p ইকুয়ালস টু হচ্ছে কত e বাই c, p ইকুয়ালস টু কত e বাই c, e সমানই আমরা জানি h নিউ ডিভাইডেড বাই c, এটা হলো সম্পর্ক। অর্থাৎ ফোটন কণা দ্বারা ফোটন কণার যে ভরবেগ এবং শক্তি এর মধ্যে সম্পর্ক হচ্ছে p ইকুয়ালস টু e বাই c ইকুয়ালস টু h নিউ বাই c। এই সম্পর্ক থেকে আমাদের ম্যাথ করতে দেবে, তোমাকে বলবে একটি ফোটন কণার ভরবেগ বের করো, তোমাকে যদি e এর মান নরমাল দেয় তাহলে e দিয়ে বসাবে, c তো তোমরা প্রত্যেকে জানো যে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। আবার যদি তোমাকে h এর মান দেওয়া থাকে, নিউ এর মান যদি দেওয়া থাকে, তাহলে এইভাবে তোমাকে কাজ করতে হবে। এটা প্রমাণ আসলো কোথা থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি, যে ফোটন কণার যে ভরবেগ এবং তার যে শক্তি এর মধ্যে যে পারস্পরিক রিলেশন p ইকুয়ালস টু e বাই c ইকুয়ালস টু h নিউ বাই c। দেখো আমরা জানি আইনস্টাইন ইকুয়েশন আমাদের জানা আছে যে e ইকুয়ালস টু হচ্ছে কত mc স্কোয়ার, তাহলে এখান থেকে m সমান তাহলে কত বলো তো, m সমান কত e বাই c স্কোয়ার, m সমান হচ্ছে তাহলে কত e বাই c স্কোয়ার। এবং আমরা জানি ভরবেগ, কার ভরবেগ, ফোটন কণার ভরবেগ, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ বা ভেলোসিটি, তাহলে ফোটন কণার ভরবেগ p যদি হয় তাহলে p ইজ ইকুয়াল টু ফোটন কণার ভর হচ্ছে m ইন্টু ফোটন কণার বেগ হচ্ছে আলোর বেগের সাথে সমান। তাহলে m এর মান আমরা আইনস্টাইন সমীকরণ থেকে কত বের করেছি, তাহলে কত হচ্ছে বলো তো e বাই c স্কোয়ার ইন্টু c, তাহলে একটা c কেটে গেল, পড়ে থাকলো কত e ডিভাইডেড বাই হচ্ছে তাহলে কত c, তাহলে p সমান আমরা পেলাম কত e বাই c। এটাই হলো আইনস্টাইন ফোটন কণার যে ভরবেগ এবং তার যে শক্তি তার পারস্পরিক রিলেশন। এবং e সমানই আমরা জানি h নিউ বাই E সমান কত হচ্ছে h নিউ, ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ ইকুয়ালস টু h নিউ ডিভাইডেড বাই c। আবার এখান থেকে লেখা যায় নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই ল্যামডা। আবার এখান থেকে লেখা যায় কত, যে আমরা জানি যে নিউ সমান তাহলে কত হচ্ছে c বাই ল্যামডা, বা c সমান নিউ ল্যামডা বা n ল্যামডা যে সম্পর্ক সেখান থেকে। তাহলে নিউ এর জায়গায় আমি লিখবো কত, তাহলে h বাই c ইন্টু নিউ এর জায়গায় কি লিখবো তাহলে বলো তো c বাই ল্যামডা, তাহলে এটা কেটে গেল ইকুয়ালস টু হচ্ছে h বাই ল্যামডা। তোমাকে এগুলো চাইতে পারে যে দেখাও ফোটন কণার যে ভরবেগের সাথে তার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, তখন বলতে হবে p ইকুয়ালস টু h বাই ল্যামডা। যদি যে আলোটা আসবে, যা বিকিরণ বা ফোটনটা আসে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ভরবেগ কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে ভরবেগ বেড়ে যাবে, কারণ h হলো একটা সর্বজনীন কনস্ট্যান্ট বা সর্বজনীন ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট। যদি শক্তির পরিমাণ বাড়ে তাহলে ভরবেগের পরিমাণ বাড়বে, ভরবেগের পরিমাণ কমলে শক্তির পরিমাণ কমবে। এই রিলেশনগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, অবশ্যই তোমরা এই রিলেশনগুলোকে কাজে লাগাবে এবং তোমরা স্ক্রিনশট করে নেবে, যেটা তোমাদের প্রচুর কাজে লাগবে, নোট ডাউন তোমরা করে নেবে। পরবর্তী আজকের লাস্ট যে আমরা টপিক সেটাতে যাব। আজকে নেক্সট যে লাস্ট টপিকস তার ক্ষেত্রে আমরা দেখব যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনায় বিকিরণের যে তরঙ্গদৈর্ঘ্য ও ফোটন শক্তির যে সম্পর্ক, বিকিরণের যে তরঙ্গদৈর্ঘ্য এবং ফোটন শক্তির যে সম্পর্ক সেটা কিন্তু আমরা একটা লাস্ট টপিক বা হেডিং করব, বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ও ফোটন শক্তির মধ্যে সম্পর্ক। অর্থাৎ যে বিকিরণটা ফোটন রূপে যে আসে, ফোটন কণার স্রোত রূপে আসে, এই ফোটন কণার তরঙ্গদৈর্ঘ্য এবং তার যে শক্তি তার মধ্যে যে সম্পর্ক, দেখো ফোটন কণার তরঙ্গদৈর্ঘ্য এবং তার শক্তি আমরা জানি যে রিলেশন বিটুইন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ও শক্তি বিটুইন ওয়েভলেন্থ of radiation and photon energy.
ফোটন এনার্জি। তাহলে দেখো যে বলছে যে বিকিরণের যে শক্তি এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখব। তাহলে বিকিরণের শক্তি দেখো আমরা E সমান কত জানি, এইচ নিউ সমানই তাহলে কত, যে নিউ সমান সি ল্যামডা, তাহলে এইচ থাকলো তখন সি বাই ল্যামডা, তাহলে এটাকে লেখা যায় কত, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটাই হলো বিকিরণের শক্তি এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পারস্পরিক রিলেশন। এখানে তুমি জেনে রাখবে যে এইচ এর মান কিন্তু কনস্ট্যান্ট, সর্বজনীন ধ্রুবক, এর মানটা হয় কত 6.625 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে এসআইতে। সিজিএসে করলে কত হবে 6.625 ইন্টু 10⁻⁻7 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 34 থেকে 7 যদি আমরা বাদ দিই তাহলে কত আসবে, 34 থেকে 7 বাদ দিলে তাহলে আসবে 27 এত আর্গ ইন্টু সেকেন্ড আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ এর মান বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। তোমরা অবশ্যই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা মুখস্থ রাখবে, কারণ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কিন্তু আমাদের পরীক্ষা লাগবে। এটা হচ্ছে সার্বজনীন কনস্ট্যান্ট, কোথাও এটার মান চেঞ্জ হবে না, বের করা যায় এটা। এবং এইচ এর যে একক সেটা আসে জুল ইন্টু সেকেন্ড। কী করে, কারণ এখান থেকে তুমি যদি এইচকে খেয়াল করো তাহলে পাবে কত, এইচ সমান ই বাই কত নিউ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হয় সেকেন্ড, কম্পাঙ্কের একক কী হয় সেকেন্ড, 1/2, কারণ এন সমান হচ্ছে আমরা জানি কত 1/t। তাহলে নিচে যদি 1/t লিখি মানে 1/2 লিখি তাহলে উপরে উল্টে যাবে। তার মানে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ই বাই ডিভাইড বাই 1/t, তার মানে লেখা যায় কত ই ইন্টু টি। টি মানে হচ্ছে সেকেন্ড, ই মানে হচ্ছে শক্তি, শক্তির এসআই একক হচ্ছে জুল, এটার হচ্ছে সেকেন্ড। সিজিএস একক হচ্ছে কত আর্গ ইন্টু হচ্ছে সেকেন্ড, তার জন্য আর্গ সেকেন্ড এবং জুল সেকেন্ড হয়েছে। তাহলে এটা সম্পর্ক তোমাকে জেনে রাখতে হবে যে ফোটনের যে শক্তি, এই ফোটনের শক্তি এবং তার এর মধ্যে যে সম্পর্ক কি বলে জানো, তার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু পরীক্ষায় আসে বা আমাদের কাজে লাগে। সেটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়েভলেন্থ বা যে শক্তির যে ব্যাপারটা রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। তারপরে এখানে একটা কাজ রাখে যে ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখানে একটা জায়গা ভ্যারি করে যে দেখো ই সমান, তাহলে আমরা পেলাম এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইটাকে যদি আমরা ইভি এককে প্রকাশ করি এবং ল্যামডাটাকে যদি আমরা অ্যাংস্ট্রম এককে প্রকাশ করি তাহলে এর মানটা আসে আমাদের কত, দেখবে যে ই যদি ইভি একক মানে ইলেকট্রন ভোল্ট এককে শক্তিটা, তাহলে ল্যামডাকে যদি অ্যাংস্ট্রম এককে প্রকাশ করি তাহলে এটার মান আসবে 12,400, প্রায় মানে 12,422 আসবে। সেটাকে প্রায় 12,400 ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে অ্যাংস্ট্রমে। মানে এটা আমাদের একটা সম্পর্ক মাথায় রাখবে, এখান থেকে আমরা ম্যাথ করতে পারি, এখান থেকে ম্যাথ করা যায় যে ইকে যদি ইভি এককে প্রকাশ করি তাহলে ল্যামডাকে অ্যাংস্ট্রম এককে প্রকাশ করতে হবে এবং তার সম্পর্কটা আসবে ই ইকুয়ালস টু 12,400 ডিভাইডেড বাই কত, ল্যামডা অ্যাংস্ট্রম। এটা করা যায়, এটাকে প্রুভডও করা যায়। মানে প্রথমত আমরা ইভি এককে করবো না, প্রথমে আমরা জুল দিয়ে করব, জুল দিয়ে করে এখানে মান বসাবো, মান বসিয়ে দেখতে পাবো 12,422 আসবে, ডিভাইডেড বাই আমাদের কত আসবে, ল্যামডা অ্যাংস্ট্রম আসবে। 12,422 ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম আসবে। এবং এই ল্যামডা অ্যাংস্ট্রমটাকে আমরা যদি কনভার্টেশন করি তাহলে দেখতে পাবে যে এখান থেকে কত কাজগুলো হয়। তো যদি তোমরা করতে পারো তাহলে করে নিবে, কারণ এখানে দেখো যে ই এর মানটা আমরা যদি নর্মালি ধরি যে ইভি এককে, এইচ এর মানটা তোমরা প্রত্যেকে জানো, মান বসালেই চলে আসবে। এইচ এর মান হচ্ছে 6.625, তোমরা এসআইতে বসাবে। এইচ এর মানটা কত বসাবে, যে 6.625 ইন্টু 10⁻34। সি এর মানটা বসাবে 3 ইন্টু 10⁻8, 3 ইন্টু 10⁻8 এটা বসাবে। আর ই এর মানটা ইভি এককে নেবে, তার মানে কি ই এর মান যদি 1 ইভি হয় তাহলে সেটাকে তুমি ক্যালকুলেশন করলে কত পাবে, 1.6 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -19 জুল এত আসবে। তাহলে 1 ইভি সমান এত জুল। তাহলে এখানটা ইটাকে জুলে কনভার্ট করবে, ইভিটাকে জুলে কনভার্ট করবে, এগুলো মান বসাবে, এগুলো মিটারে আসবে। ক্যালকুলেশন করে নিচে ল্যামডাটা তোমাদের মিটারে আসবে এবং 12,400 থাকবে এই ডিটেলটা, উপরে থাকবে 12,422। এটাকে আমরা প্রায়ের মানে কিন্তু 12,400 নিতে পারি, কাছাকাছি ভ্যালু বলে। এবং ল্যামডাকে যখন তুমি, এগুলো কিন্তু মিটার দিয়ে আসবে, আর ল্যামডাকে যখন তুমি অ্যাংস্ট্রমে বসাও তাহলে তোমাকে এটাকে ইভিতে করতে হবে। তাহলে এই সম্পর্কটা তোমরা অন্ততপক্ষে জেনে রাখবে যে ইভি সমান 12,400 ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম। তোমাকে কিভাবে এই জায়গা থেকে কোশ্চেন দেয় তোমাকে আমি দেখাচ্ছি। ওরা বলে দিয়েছে, দেখো ওরা দেখো কীভাবে কোশ্চেন দেবে। তুমি এটা দিয়ে না করলেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন, যে শক্তিটাকে সবসময় ইভি এককে মাপা হয়। এই যে শক্তি, ফোটনের যে শক্তি, সেটাকে কিন্তু ইভি এককে মাপা হয়, অন্য এককে তুমি মাপতে পারো, কোনো অসুবিধা নেই।
ইভি এককে দেওয়া থাকলে তোমাকে এভাবে করতে হবে, তোমাকে মিটার সিটার দিয়ে দিলে তুমি ওইভাবে করবে, কোনো অসুবিধা নেই ওখানে। দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে তোমাদের বইয়েরই 4 নম্বর এক্সাম্পল, যে এবিসি 3টি ধাতুর কার্য অপেক্ষকের মান দিয়ে দিয়েছে, মানে 3টা ধাতু দিয়েছে, একটা এ, একটা বি, একটা সি, প্রত্যেকটার কার্য অপেক্ষকের মান দিয়েছে কত দেখো। এর দিয়েছে 1.92 ইভি এককে, বি এর দিয়েছে কত দেখো 2.0 ইভি এককে, সি এরটা দিয়েছে কত 5.0 ইভি এককে। এবার বলছে যে এবিসি ধাতুটির উপর 4100 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ফেলা হলো। কত অ্যাংস্ট্রম? 4100 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোকে এবিসি 3টা ধাতুর উপর ফেলা হলো, এবং 3টা ধাতুর কার্য অপেক্ষকের মান দিয়েছে। কার্য অপেক্ষক কাকে বলা হয়? তার মানে কি, কার্য অপেক্ষক বলতে এটা আমরা প্রথম দিকে ক্লাসে করিয়েছিলাম যে ওই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে বের করতে গিয়ে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে কার্য অপেক্ষক, সেগুলোকে ইভি এককে দিয়েছে। তাহলে এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত অ্যাংস্ট্রম। তো বলছে কোন ধাতু থেকে, হ্যাঁ ওরা বলেছে ফটো ইলেকট্রন নিঃসরণ হবে, মানে কোন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হবে, কোন ধাতু থেকে। তাহলে তুমি ইলেকট্রন নিঃসরণ হওয়ার জন্য যে শক্তি সেটা তুমি ইভি এককে বসাও। তাহলে ই সমান আমরা জানি এটাকে অ্যাংস্ট্রমে বসাও, 12400 ডিভাইডেড বাই, এটা অ্যাংস্ট্রমটাকে অ্যাংস্ট্রমে তো আছে, তাহলে এটাকে অ্যাংস্ট্রমে বসালে এটা ইভিতে পেয়ে যাবো, মানে শক্তিটা কিসে পাবো? ইভিতে পেয়ে যাবো। যদি এই ল্যামডার মানটা যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকে তাহলে এই ইটাকে পাবো ইভি এককে। ল্যামডা যদি অ্যাংস্ট্রমে না হয়ে যদি মিটারে হয় তাহলে ইটা পাবে জুলে, যদি এটা সেমিতে হয় তাহলে ই এর মানটা পাবে কিসে তুমি? আর্গে। তাহলে 12400 ডিভাইডেড বাই 4100, দুটো আর দুটো কেটে গেল, তুমি 41 আর 124কে যদি ভাগ করো তাহলে তুমি দেখবে, ক্যালকুলেটর তোমরা দিয়ে দেখবে, তাহলে এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে পাবে 3.02 ইভি, 3.02 ইভি, 3.02 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ বলছে যে 3টা ধাতু যাদের কার্য অপেক্ষকের মান এত 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 রয়েছে, তাদের উপর এত তরঙ্গদৈর্ঘ্যে যদি আলো ফেলি তাহলে কোন ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া হবে বা আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে বা ফটো ইলেকট্রিক ইমিশন হবে। তাহলে আমরা বলতে পারি যে আলোটা পড়ছে, যে আলোটা ধাতুর উপরে এসে পড়ছে, এই ধাতুর উপরে এসে পড়ছে, সে কতটা শক্তি নিয়ে এসে পড়ছে? 3.02 ইভি। এই যে শক্তিটা, এই শক্তিটা কার? যে আলোটা পড়ছে, যে তরঙ্গদৈর্ঘ্যে আলোটা পড়ছে তার। তাহলে এই যে আলোটা আসছে তার শক্তিটা হচ্ছে কত? 3.02 ইভি, মানে এত শক্তি নিয়ে পড়ছে। তাহলে এত শক্তি, আমরা জানি কার্য অপেক্ষক বলতে ন্যূনতম যতটুকু শক্তি হলে ইলেকট্রন বেরোবে, এ ধাতুর কার্য অপেক্ষক এত 1.92, তার মানে এতটা শক্তি হলে ইলেকট্রন বেরিয়ে যাবে। বি ধাতুর কার্য অপেক্ষক 2.0, তার মানে কি বি ধাতুর উপর যদি যে আলোটা পড়বে তার শক্তি যদি 2.0 ইভি হয় তাহলে কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাবে। সি ধাতুর কার্য অপেক্ষকের মান 5.0 ইভি, তার মানে বোঝাচ্ছে যে সি ধাতুর উপর যে আলোটা পড়বে তার যদি শক্তির মান 5.0 ইভি হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে যে আলোটা পড়ছে আমাদের কোশ্চেনে তার শক্তি কত? 3.02, তার মানে নিশ্চয়ই এ আর বি এর চাইতে বেশি, তার মানে এ বি থেকে ইলেকট্রন বের করতে পারবে কিন্তু সি থেকে পারবে না। তার জন্য আমরা বলবো এই ঘটনা বা এই কোশ্চেনে এ আর বি থেকে বেরোবে, সি থেকে বেরোবে না। এই হচ্ছে কোশ্চেন, কিছুই নেই। এই টাইপসের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার টেকেল করতে পারবে। তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এবং পরবর্তী 2-1টা তোমাদের ম্যাথগুলো ছোটো ছোটো প্র্যাকটিস করিয়ে দিই। আমি করাবো না, তোমাদের বইয়েরগুলো আছে, একটু জাস্ট হিন্টস দেবো। দেখো তোমাদের যে ছায়ার বইটা রয়েছে সেখানে কোশ্চেন আছে, হয়তো বিভিন্ন বইয়ে কোশ্চেন নাম্বার চেঞ্জ হতে পারে। একটা কোশ্চেন রয়েছে, দেখো যে 4950 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন শক্তি ইভি এককে নির্ণয় করো এবং ফোটনের ভরবেগ বের করো, কত বলেছে। মানে দেখো কোশ্চেন আগে ডাটা লিখবে তোমরা। 1 নম্বর কোশ্চেনে তোমাকে দিচ্ছে ডাটা, ওরা বলছে 4950 অ্যাংস্ট্রম এত তরঙ্গদৈর্ঘ্যের আলো পড়ছে, তাহলে ফোটনের শক্তি কত? মানে ফোটনের শক্তি বের করতে চেয়েছে, মানে ই এর মান, মানে একটা ফোটন দ্বারা বাহিত শক্তি কত হবে এত তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য, এবং বলেছে ফোটনের ভরবেগ কত হবে। এবং ফোটনের ভরবেগ মানে পি ইকুয়ালস টু জিজ্ঞাসিত, যেখানে এইচ এর মানটা কিন্তু ওরা দিয়ে দিয়েছে। এইচ এর মান কত দিয়েছে? 6.62 × 10⁻27, 6.62 × 10⁻27 আর্গ সেকেন্ড।
এখন দেখো যে ফোটনের যে শক্তির ইকুয়েশন, আমরা কি জানি, একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে ফোটন কণার যে ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে এইচ নিউ, এটা সম্পর্ক জানি। আর এইচ নিউ, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তার মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটা একটা আমরা সম্পর্ক জানি। আর একটা সম্পর্ক জানি ভরবেগের ক্ষেত্রে পি সমান হচ্ছে কত, ই বাই সি, সমানই হচ্ছে কত, এইচ নিউ ডিভাইডেড বাই সি, সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে, নিউ সমান সি বাই ল্যামডা করো, তাহলে এইচ বাই ল্যামডা। আমরা কোয়েশ্চেন পড়ে যে সমস্ত ডাটা পাবো সেই সমস্ত ডাটা অনুযায়ী কিন্তু সূত্র বসাবো এবং অ্যান্সারটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমরাকে বলেছে অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান বলেছে, এইচ এর মান বলে দিয়েছে, তাহলে বলেছে ফোটনের শক্তি কত, তাহলে শক্তির ইকুয়েশন দেখো কোথায় আছে। আমি যদি এটা লাগাতে পারবো না, কেন লাগাতে পারবো না, কারণ এখানে কম্পাঙ্ক দেয়নি, নিউ এর মান দেওয়া নেই, এইচ এর মান না হয় জানি, সি এর মান জানি, কিন্তু ভরবেগের মান জানি না। তাহলে এই দেখো ই সমান এইচ সি বাই ল্যামডা, তাহলে ওই সূত্র দেখো, আমি ই সমান এইচ নিউ লাগাতে পারবো না, কারণ নিউ এর মান আমার জানা নেই, কম্পাঙ্কের মান জানা নেই, কিন্তু আমি কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি এইচ এর মান জানা আছে, কোয়েশ্চেনে সি এর মান আমরা জানি, কারণ 3 × 10⁸, সেমিতে করলে 10, আর ল্যামডার মান কিন্তু আমরা জানি, এই যে অ্যাংস্ট্রমে দিয়েছে সেটাকে মিটারে কনভার্ট করে দেবো, বা অ্যাংস্ট্রমটাকে তুমি সেমিতে কনভার্ট করে দেবে। অ্যাংস্ট্রমকে তুমি সেমিতে করতে পারবে না, অ্যাংস্ট্রমকে করলে 10⁻⁻10 হবে, তাহলে সেমিতে করলে 10⁻8 হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখতে পারি যে ল্যামডা সমান তাহলে কত হচ্ছে, 4950 অ্যাংস্ট্রম, এটাকে তুমি সেমিতে করলে ল্যামডা সমান 4950 × 10⁻8 সেমি, এটা তুমি ল্যামডার মান পেয়ে গেলে। সি এর মান তুমি সেমিতে কনভার্ট করো, সেমিতে কনভার্ট করলে তুমি পাবে 3 × 10⁻10 এত সেমি। তুমি এইচ এর মান কনভার্ট করো, এইচ এর মান তোমাকে সেমিতে দেওয়া আছে 6.62 × 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। তুমি এখানে ই এর ইকুয়েশনে বসাবে, ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তুমি এখানে মান পেয়ে যাবে। ওরা কিসে চেয়েছে, অ্যান্সারটা বলছে ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে তুমি এগুলো সিজিএসে বসালে, তাহলে তুমি এখানে যেটা মান পাবে তোমরা ক্যালকুলেট করবে, এখানে যে মানটা পাবে সেটা পাবে তুমি কিসে, শক্তির মান পাবে, শক্তির মানটা তোমার আসবে আর্গে, আর্গে যেটা আসবে সেটাকে তুমি ভাগ করবে কি দিয়ে, যেটা আসবে সেকেন্ড লাইনে সেটাকে তুমি ভাগ করবে কত, 1.6 × 10⁻12 দিয়ে ভাগ করলেই তুমি ইলেকট্রন ভোল্ট পেয়ে যাবে। কারণ আমরা জানি আর্গকে ইলেকট্রন ভোল্ট করলে 1.6 × 10⁻12 দিয়ে ভাগ, এবং যদি জুলকে আমরা ইলেকট্রন ভোল্টে করি তাহলে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ, তাহলে তুমি ইভি এককে মানটা পেয়ে যাবে। তারপরে তোমাকে চেয়েছে ফোটনের ভরবেগ কত, তাহলে নর্মাল সূত্রে বসিয়ে দাও যে পি ইকুয়ালস টু ই বাই সি, পি ইকুয়ালস টু ই বাই সি, তাহলে এখানে বসালেই তুমি দেখতে পাবে ই এর মান তো তুমি পেয়ে গেছো, সি এর মান 3 × 10⁸ তুমি যেটা ব্যবহার করবে একক অনুযায়ী অ্যান্সার পেয়ে যাবে। এইভাবে তোমরা এখানকার কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারবে। তোমাদের ছায়ার বইয়ে যে এক্সাম্পল কোয়েশ্চেনগুলো রয়েছে খুব ইজিলি রয়েছে, সূত্র শুধু বসাবে অ্যান্সার চলে আসবে। আরেকটাই কোয়েশ্চেন লাস্ট তোমাদের করিয়ে আজকের ক্লাস এখান থেকে সমাপ্তি করব। দেখো একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। ওরা বলছে দেখো যে একটি অতিবেগুনি আলোর তরঙ্গ 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন করবে। মানে একটা উৎস রয়েছে, এই উৎসটা কত বলছে 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন, এত ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কতটা ফোটন উৎপন্ন করবে, 1 সেকেন্ডে কতটা ফোটন উৎপন্ন করছে। তাহলে আমরা জানি প্রতি সেকেন্ডে উৎপন্ন ফোটনের সংখ্যা, তার সূত্র হচ্ছে প্রতি সেকেন্ড এ উৎপন্ন ফোটনের সংখ্যা, ফোটন সংখ্যা n সমান প্রতি সেকেন্ডে যে উৎপন্ন করে সেই ফোটন সংখ্যা n সমান মোট ক্ষমতা ডিভাইডেড বাই একটা ফোটন দ্বারা বাহিত শক্তি, ফোটন দ্বারা বাহিত শক্তি, এটা হলো এটা ব্যাপার। তাহলে মোট ক্ষমতা কত, পি ডিভাইড বাই একটি ফোটন দ্বারা বাহিত শক্তির মান কত, এইচ নিউ, তাহলে পি সমান তাহলে কত হচ্ছে 25 ডিভাইডেড বাই এইচ এর মান তুমি বসিয়ে দাও, ওয়াটে দিয়েছে মানে এটা এসআইতে দেওয়া আছে, এইচ এর মান এসআইতে কত 6.625 নিয়ে নিবা ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড, আর এখানে নিউ এর মান তুমি নেবে। আচ্ছা পি ইকুয়ালস টু এইচ নিউ, নিউ এর মান কি দেয়নি ওরা,
ওরা কি নিউ এর মান দেয়নি? আচ্ছা নিউ এর মান না দিয়েছে তাহলে আমরা কনভার্ট করে দিচ্ছি, তাহলে এইচ নিউ, নিউ এর মান জানি না, তাহলে নিউ সমান আমরা কত জানি সি বাই ল্যামডা, তাহলে পি থাকলো ডিভাইডেড বাই এইচ, নিউকে তাহলে করো কত সি বাই ল্যামডা, তাহলে ল্যামডাটা উল্টে যাবে, তাহলে কত হবে পি ল্যামডা ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এইচ সি। এবার তো মান জানো, কারণ সি এর মান মানে আলোর বেগ, এইচ মান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মান তোমরা বসাবে 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মানটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার মান তোমরা জানো, ল্যামডার মান যেহেতু কোশ্চেনে বলেছে 6000 অ্যাংস্ট্রম যে আলোটা আসছে, তার ল্যামডা বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম যে আলোটা আসছে পড়ছে, এবং তার উৎসের ক্ষমতা কত 25 ওয়াট, তাহলে কতটা ফোটন বেরোবে তুমি এন এর মান পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে যে কতটা ফোটন বেরিয়ে আসছে, 7.55 ইন্টু 10 টু দি পাওয়ার 19, 7.55 ইন্টু 10 টু দি পাওয়ার 19 সংখ্যক কিন্তু ফোটন বেরিয়ে আসবে। তাহলে কোনো একটা উৎস থেকে কতগুলো ফোটন বেরিয়ে আসে, কতগুলো ফোটন বেরিয়ে আসে তার সূত্র হচ্ছে এন সমান মোট উৎসের ক্ষমতা ডিভাইডেড বাই একটি ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ, একটি ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ, এটা হচ্ছে তার সূত্র। এই সূত্রটা প্রমাণও করা যায়, আমরা প্রমাণও করতে পারি যে একটি ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ মানে যে কতটা ফোটন বেরোবে, এই ফোটনটা এন সমান হচ্ছে ই বাই একটি ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ, এটা আমরা জানি। কি করে আসে তুমি দেখো, যে আমরা জানি কম্পাঙ্ক এন সমান 1/t, টি মানে হচ্ছে সেকেন্ড, এটা আমরা জানি তো, তাহলে টি মানে হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড যদি হয় তাহলে তুমি দেখো আমরা জানি যে ক্ষমতা সমান হচ্ছে W/T, তাহলে টি সমান তাহলে কত হচ্ছে W বাই ক্ষমতা মানে পি, তাহলে এখানে লিখতে পারি এন সমান তাহলে কত হচ্ছে 1/W/P, পিটা উল্টে গেলে কত হবে P/W, W মানে হচ্ছে শক্তি, তাহলে P/W সমান হচ্ছে তাহলে কত হচ্ছে এইচ নিউ, তাহলে এন সমান হচ্ছে P/h নিউ। এইচটা হচ্ছে কম্পাঙ্ক, মানে প্রতি সেকেন্ডে কটা, প্রতি সেকেন্ডে কতগুলো সেটা হচ্ছে কম্পাঙ্ক, সেটা হচ্ছে এন সমান হচ্ছে P/h নিউ। এই সূত্র দিয়ে আমরা কিন্তু করতে পারি। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা ক্লিয়ারলিভাবে করবে এবং দেখবে তোমাদের পরীক্ষার জন্য এক্সট্রা কোনো খাতা বা এক্সট্রা কোনো নোটসের প্রয়োজন আর হবে না, কমপ্লিটলি পরীক্ষা ভালো হবে, এটুকু ভরসা রাখতে পারো। এবং এরকম নিয়মিত তোমরা ক্লাস যদি পেতে চাও বা নিয়মিত ক্লাস যদি দেখতে চাও, তাহলে তোমরা এমআর ফিজিক্স ক্লাসেসকে অবশ্যই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।